ভাই আমরা লাইভে আছি, কথা বলেন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদিল বিএসএমও তে আছি। আমি আজকে আবার আপনাদেরকে আমাদের যে সায়েন্টিফিক সেশন আছে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটি লাইভ প্রচারিত হচ্ছে বিডি ফিজিশিয়ানস গ্রুপে এবং সাথে আছে ইসি স্টাডি অ্যান্ড সলভ অফ হার্ট ডিজিজ গ্রুপ। আমাদের এই আজকের প্রোগ্রামের স্পন্সর হিসেবে আছে সার্ভিয়ার বাংলাদেশ এবং আজকের আমাদের যে টপিক, আমাদের যে কন্ট্রোভার্সিস রিলেটেড টু অ্যাকুট ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, সেটার উপর আজকে আমাদের আলোকপাত করবেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগের প্রাক্তন ডিপার্টমেন্টাল হেড অধ্যাপক মতিউর রহমান স্যার। স্যার এখানে উপস্থিত আছেন। আমি স্যারকে অনুরোধ করবো যে স্যারের আজকে যে বিষয় সেই বিষয়ে প্রেজেন্টেশন স্টার্ট করার জন্য। থ্যাংক ইউ আদিল। আমরা তাহলে শুরু করে দিই। জি স্যার। আসসালামু আলাইকুম। বিডি ফিজিশিয়ান ফেসবুক গ্রুপকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ আবার আপনাদের সামনে হাজির করার জন্য। আমাকে এসান বলছিল যে স্যার আপনি ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ নিয়ে একটা আলাপ করেন। তো ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ একসাথে করতে পারবো না, অনেক বড় হয়ে যায়। এজন্য আমি আজকে আপনাদের শুধুমাত্র ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ নিয়ে একটু আলাপ করি। এটা বড় কন্ট্রোভার্সিয়াল, ম্যানেজমেন্টের ব্যাপারে বড়ই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার আছে। আমি এটা বড় বেশি কন্ট্রোভার্সিয়ার মধ্যে যাব না, এটা আপনারা বোর ফিল করবেন। একটা মধ্যম পন্থা অবলম্বন করছি আমি, তবে সবকিছু এভিডেন্ট বেসড। আর এটা আমি ঠিক সেমিনারের মতো না সাজাইয়ে অনেকটা ক্লাসের মতো সাজাইছি, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং যতখানি সম্ভব আমি এটা সহজ করার চেষ্টা করছি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তবে ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট বাদ করবেন ইনশাল্লাহ। এইটা একটু মুছিয়ে দেন। এটা প্রথমে একটু ইন্টারসেরেব্রাল হেমোরেজের যে 21st সেঞ্চুরি ডেফিনেশনটা আছে সেটা আমরা একটু বলে নিই। র্যাপিডলি ডেভেলপিং ক্লিনিক্যাল সাইন্স অফ নিউরোলজিক্যাল ডিসফাংশন attributable to a focal collection of blood within brain parenchyma, ventricular system, যে কোনোটা হতে পারে। ব্রেন প্যারেনকাইমার মধ্যে হতে পারে, ভেন্ট্রিকুলার সিস্টেম হতে পারে, অথবা ব্রেন প্যারেনকাইমা প্লাস ভেন্ট্রিকুলার সিস্টেম, দ্যাট ইজ নট কজ বাই ট্রমা, ট্রমাটিক না, স্পন্টেনিয়াস। দিস ডেফিনিশন অফ সাইলেন্ট ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, এটা হলো কি যে আপনি কোনো নিউরোলজিক্যাল কোনো ইয়ে নাই, মানে এক্সামিনেশন করে আপনি কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট খুঁজে পাচ্ছেন না, কিন্তু কোনো কারণে যদি আপনি ব্রেনে ইমেজিং করেন তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে হেমোরেজ আছে। এটাই হলো সাইলেন্ট সেরেব্রাল হেমোরেজ। ইন্টারসেরেব্রাল হেমোরেজ এটা খুব কমন, এটা ইসকেমিক স্ট্রোকের মতো অত কমন না, কিন্তু বেশ কমন। এখানে তারা দেখাইছে যে 10 to 15% অফ অল স্ট্রোক, কিন্তু আমাদের দেশে আমরা দেখি আরো একটু বেশি, অ্যারাউন্ড 20%। থার্ড মোস্ট ফ্রিকুয়েন্ট কজ অফ স্ট্রোক ফলোইং সেরেব্রাল এমবোলিজম এন্ড থ্রম্বোটিক ডিজিজ। তার মানে ইসকেমিক স্ট্রোকের পরেই আপনার এই ইন্টারসেরেব্রাল হেমোরেজের ইনসিডেন্সটা। It affects 4 million patients worldwide this year, and median case fatality at 1 month is 40%.
এশিয়ান কান্ট্রিজ আমাদের এই এলাকাগুলো এই যে যেটা আমি বলছিলাম একটু দেখেন যে 20 to 30%, 10 to 15% হয়তো তাদের দেশের আর কি, ওয়েস্টার্ন কান্ট্রিজ। Higher incidence also has been noted in Chinese, Japanese, and other Asian population. Pontine or other brainstem hemorrhage has mortality rate of 75% at 24 hours. So serious the disease is. Incidence increases in older than 55 years and doubles each decade until age 80. তার মানে 55 ইয়ার্স পর্যন্ত এটা এর পরের থেকে এটা বাড়তে থাকে প্রতি ডিকেডে ডাবল করে। মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো হাইপারটেনশন, 70 to 80% হলো হাইপারটেনশন। আর হাইপারটেনশন ছাড়া অন্যগুলো আছে হলো এভিএম, অ্যানিউরিজম, ক্যাভার্নাস হেমাঞ্জিওমা, ব্লিডিং ডিসঅর্ডার অর ইউজ অফ অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি, টিউমার, ব্লিডিং উইদিন দি টিউমার অথবা ট্রমা। তো আমরা যেটা আলাপ করতেছি ইন্টারসেরেব্রাল হেমোরেজ, আমরা স্পন্টেনিয়াসটা আলাপ করতেছি, ট্রমারটা আলাপ করতেছি না। ড্রাগ অ্যাবিউজ, অ্যাম্ফেটামিন, কোকেন এগুলোতেও ইন্টারসেরেব্রাল হেমোরেজ হতে পারে, এগুলো আমরা বলে ফেলছি। রিস্ক ফ্যাক্টর একটা হলো যে আমরা বলে আসছিলাম এজ 55 ইয়ার্স এর উপরে, অল্প বয়সেও হতে পারে যদি এভিএম রাপচার করে। মেয়েদের চেয়ে ছেলেদের একটা বেশি, এথনিসিটি আমরা বলে আসছি, এশিয়ান কান্ট্রি, জাপানিজ, হিসপ্যানিক্স, ক্রনিক হাইপারটেনশন, cerebral amyloid angiopathy, alcohol consumption, cigarette smoking, low serum cholesterol. আপনারা জানেন যে সিরাম কোলেস্টেরল সাথে স্ট্রোকের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটু ইনভার্সলি রিলেটেড। হাই কোলেস্টেরল যেমন আপনার ইসকেমিক স্ট্রোক করে, লো কোলেস্টেরলটা আবার হেমোরেজ করে, ভেরি লো কোলেস্টেরল। and ApoE polymorphism, ApoE3 and 4 এটা হলো cerebral amyloid angiopathy related intracranial যে হেমোরেজ এটা। আলফা অন অ্যান্টিকাইমোট্রিপসিন জেনোটাইপ, factor 13 genetic polymorphism and plasma leptin concentrations. হাইপারটেনশন থেকে কিভাবে হেমোরেজটা হয়? এখানে স্মল যে আর্টারিজ গুলো আছে সেখানে লাইপোহাইলিনোসিস করে স্মল অ্যানিউরিজম তৈরি করে, যেটা রাপচার করে আপনার হেমোরেজটা হয়। আর অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি আপনারা জানেন তো যে ব্লাড ভেসেলের মধ্যে অ্যামাইলয়েড জমে, blood vessel become fragile in elderly person and sometimes hemorrhage can occur. এটা যেটা আমি বলে ফেললাম এটাই, কি কি ব্রাঞ্চ এফেক্ট করে তার মধ্যে হলো লেন্টিকুলার স্ট্রাইড, থ্যালামো পারফোরেটরস, প্যারামিডিয়ান ব্রাঞ্চেস অফ দ্য ব্যাসিলার আর্টারি, সুপিরিয়র সেরেবেলার আর্টারিজ এন্ড অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারিজ। এই যে ব্রেনের মধ্যে যে হেমোরেজটা হলো may disrupt and compress adjacent brain tissue and causing neurological dysfunction. Substantial displacement of the brain may cause raised intracranial pressure, and this is the most important cause of fatality or mortality. Interventricular hemorrhage occurs in 1/3 of the intracranial hemorrhage cases from extension of the thalamic ganglionic bleeding into the ventricular space. অথবা আইসোলেটেড ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ হতে পারে, সাব এপেন্ডামেল স্ট্রাকচারের মধ্যে যে ব্লিডিং হয়, অথবা আপনার এভিএম হতে পারে, অথবা ক্যাভার্নাস অ্যাঞ্জিওমা হতে পারে। এখান থেকে শুধুমাত্র ভেন্ট্রিকুলার মধ্যে ব্লিডিং হতে পারে। সেকেন্ডারি নিউরোনাল ইনজুরিটা কেন হয় এটা জানা একটু দরকার। সেটা হলো হেমাটোমা ইনিশিয়েটস ইডেমা এন্ড নিউরোলজিক্যাল ড্যামেজ ইন দি সারাউন্ডিং প্যারেনকাইমা. Fluid begins to collect immediately in the region around the hematoma, and edema usually persists for up to 5 days. তবে up to 2 weeks পর্যন্ত থাকতে পারে।
Early edema results from release and accumulation of osmotically active serum proteins from the clot. এরপরে vasogenic and cytotoxic edema subsequently follow, owing to disruption of the blood-brain barrier and failure of the sodium-potassium pump. একবার হেমোরেজ হয়ে গেলে যদি আপনি ওই হেমোরেজটা আরো বাড়তে পারে, এটার একটা প্রেডিকশন করার একটা কিছু উপায় আছে। সেটা আর্লি প্রেজেন্টেশন, ইররেগুলার শেপ, লিভার ডিজিজ, হাইপারটেনশন, হাইপারগ্লাইসিমিয়া, অ্যালকোহল ইউজ, হাইপোফিব্রিনোজেনিমিয়া, এই সব কন্ডিশনে আপনার হেমোরেজটা মে প্রোগ্রেস। কমন সাইট দেখা যাচ্ছে যে বেজাল গ্যাংলিয়াতে সবচেয়ে কমন 40 to 50%, লোবার রিজনে 20 to 50, থ্যালামাসে 10 to 15, পন্সে 5 to 12, সেরেবেলাম 5 to 10, আদার ব্রেনস্টেম সাইটে 1 to 5%। তার মানে দেখা যাচ্ছে মোস্টলি এটা হলো বেজাল গ্যাংলিয়া। আবার যদি হাইপারটেনশনের জন্য যদি বলি, তাহলে বেজাল গ্যাংলিয়াতে হাইপারটেনশন থেকেই অ্যারাউন্ড 70 to 80% ফ্রম হাইপারটেনশন হেমোরেজ অকার্স ইন বেজাল গ্যাংলিয়া। অ্যানাদার ইম্পর্টেন্ট হলো প্রগনোসিস বোঝার জন্য আমরা বলি আইসিএইচ স্কোর, মানে ইন্টারসেরেব্রাল হেমোরেজ স্কোর। কয়েকটা কম্পোনেন্ট আছে দেখেন, একটা হলো জিসিএস, তার উপর কিছু পয়েন্ট দেওয়া আছে। আইসিএইচ ভলিউম কিভাবে বাইর করা যায় আমি একটু পরে বলবো আপনাদের। ইন্টারভেন্ট্রিকুলার এক্সটেনশন আছে কিনা, ইনফ্রাটেন্ট্রিওলার অরিজিন না সুপ্রাটেন্ট্রিওলার অরিজিন, এর উপরে। ইনফ্রাটেন্ট্রিওলার অরিজিন হলে একটা পয়েন্ট পাওয়া যাবে, আর এজ 80 ইয়ার্স এর উপরে হলে 1 পয়েন্ট। আচ্ছা, এইভাবে যদি পয়েন্ট করে মোস্ট সবচেয়ে বেশি পয়েন্ট হলো 6 পয়েন্ট, 6 পয়েন্ট। 6 পয়েন্ট হলে আপনার 5 to 6, এটার মর্টালিটি অ্যারাউন্ড 100%। এইটা স্কোরটা খুবই ইম্পর্টেন্ট ফর ডিটারমিনিং দি ট্রিটমেন্ট। Classic presentation, sudden onset of focal neurological deficit that progresses over minutes to hours with accompanying headache, nausea, vomiting, decreased level of consciousness, and elevated blood pressure. The early progression is frequently due to ongoing bleeding and enlargement of the hematoma during the first few hours. Alteration of the level of consciousness around 50%, nausea, vomiting 40 to 50%, headache 40%, seizure 6 to 7%, and focal neurological deficit. Lobar hemorrhage may be preceded by prodromal symptom of focal numbness, tingling, or weakness. Any history of hypertension, trauma, illicit drug abuse, or a bleeding diathesis may be elicited. একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা হলো ইন্টারসেরেব্রাল হেমোরেজ আর হলো ইনফেকশন হয়ে তার মধ্যে হেমোরেজিক ইনফেকশন। এটা ক্লিনিক্যালি কিছুটা ডিফারেন্সিয়েট করা যায়, আর সিটি বা এমআরআই ইমেজের মধ্যে ধারণা পাওয়া যায়। অনেক সময় হেমাটোমাটা এত বেশি থাকে যে এটা হেমাটোমার সাথে ইডেমা নাকি ইনফেকশনের মধ্যে হেমোরেজ। সিটি এমআরআই তো অনেক সময় কনফিউশনে পড়া যায়। এই জন্য ক্লিনিক্যাল কম্পিউটার টোমোগ্রাফি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সবগুলো এনজিওগ্রাফি, সবগুলো মিলে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে একটা সিদ্ধান্তে আসা যায়। যেমন ক্লিনিক্যালি অনসেট সাডেন ইন্টারসেরেব্রাল হেমোরেজ, আর হেমোরেজিক ইনফেকশন এটা হলো যা হবে ম্যাক্সিমাম অ্যাট অনসেট, আর হেমোরেজের বেলায় একটু প্রোগ্রেস করে। ব্লাড প্রেশার, ইনক্রিজ ব্লাড প্রেশার আমরা ইন্টারসেরেব্রাল হেমোরেজ বলে বলছি, কিন্তু হেমোরেজিক ইনফেকশনের বেলায় এরকম রেইজ ইন্ট্রাক্রানিয়াল প্রেশার সাধারণত হেমোরেজের বেলায় যদি বড় হেমোরেজ হয় বেড়ে যায়, কিন্তু হেমোরেজিক ইনফেকশনের বেলায় ইন্ট্রাক্রানিয়াল প্রেশারটা অত বাড়ে না। এমবোলিক সোর্স, ইন্টারসেরেব্রাল হেমোরেজে এটা তো এমবোলিক সোর্সের প্রশ্ন আসে না,
কিন্তু হেমোরেজিক ইনফেকশনে আমরা একটা এম্বোলিক সোর্স পাইতে পারি। মেবি এটা কার্ডিয়াক, মেবি এটা ক্যারোটিড আর্টারি, ব্লাড ভেসেল। কম্পিউটেড টোমোগ্রাফি হাই অ্যাটেনুয়েশন হলে ডেন্স হোমোজেনাস, আর হেমোরেজিক ইনফেকশনে সাধারণত স্পটেড অর মোটর, মানে ছোট ছোট ইনফেকশনের মধ্যে ছোট ছোট হেমোরেজের স্পট গুলো থাকে। মাস ইফেক্ট কম্পিউটেড টোমোগ্রাফিতে প্রমিনেন্ট থাকে, আর হেমোরেজিক ইনফেকশনে মাস ইফেক্টটা মাইল্ড, খুব বড় হলে থাকতে পারে। লোকেশন, এটা সাধারণত ইন্টারসেরেব্রাল হেমোরেজ সাবকর্টিকাল অথবা ডিপ, আর হেমোরেজিক ইনফ্যাক্টটা ইউজুয়ালি এটা কর্টেক্স মোর দেন দা সেরেব্রাল হোয়াইট ম্যাটার, সাধারণত একটা ব্লাড ভেসেলের টেরিটরি, অ্যান্টোসেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি অথবা পোস্টোসেরেব্রাল আর্টারি, অথবা বর্ডার জোন ইনফেকশন, অথবা ইন্টারনাল বর্ডার জোন ইনফেকশন, এইভাবে সাধারণত থাকে। যেটা বলা হয়েছে পরবর্তীতে ডিস্ট্রিবিউশন বিয়ন্ড আর্টারিয়াল টেরিটরিজ আর অ্যালং দ্য আর্টারি ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন। লেট ইনহ্যান্সমেন্ট, এটা রিং টাইপ আর এটা হলো জাইডাল টাইপ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হেমোরেজের বেলায় এটা রিং এনহ্যান্সমেন্ট হবে, আর ওখানে জাইডাই যে আছে সেটা এনহ্যান্সমেন্ট হবে। ভেন্ট্রিকুলার ব্লাড সাধারণত ইন্টারসেরেব্রাল হেমোরেজ থেকে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হতে পারে, আর হেমোরেজিক ইনফেকশন থেকে এটা সাধারণত কখনো ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ দেখা যায় না। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং থেকে T2 তে হাইপোইন্টেন্স, এটা হলো হোমোজেনাস, আর এই ক্ষেত্রে হেমোরেজিক ইনফেকশনে হলো ওই প্যাচি অথবা মোটর। আর হাইপার ইন্টেন্স T2 তে থিন পেরিফেরাল হ্যালো আর এক্সটেন্সিভ অর ইনভাস্কুলার টেরিটরি। আর অ্যানজিওগ্রাফি, ম্যাগনেটিক অ্যানজিওগ্রাফি যদি করা যায় তাহলে একটা ডিফেক্ট পাওয়া যেতে পারে আপনার ইন্টারসেরেব্রাল হেমোরেজে। হাইপারটেনসিভ হলে পাওয়া যাবে না, এভিএম হলে বা অন্য কিছু হলে পাওয়া যাবে। এটা এই পয়েন্টটা গুলো আমি সাধারণত আজকে বাদ দিয়ে দেই, টাইম বেশি কনজিউম হবে। যে কোন জায়গায় হেমোরেজ হলে কি কি ফিচার পাওয়া যায়, এটা স্লাইডটা থাকবে, আপনারা পরে এটা দেখে নিন, এটা অনেক সময় কনজিউম হবে, এজন্য আমি স্কিপ করে যাই এটা। ইন্টারসেরেব্রাল হেমোরেজের আউটকাম আমরা 24 আওয়ার্স বলে আসছিলাম, এখানে এটা দেখাচ্ছে আরেকটা স্টাডিতে 6 মান্থে 23 to 58%। এটা অলসো ডিপেন্ডস অন জিসিএস স্কোর অন অ্যাডমিশন, হেমাটোমা ভলিউম অ্যান্ড ইটস প্রোগ্রেশন, লোকেশন অফ দ্য ব্লিড, প্রেজেন্স অফ ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, ইউজ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। আর অন্য একটা স্টাডিতে দেখাচ্ছে যদি প্রথমে জিসিএস স্কোর মোর দ্যান 9 থাকে আর ভলিউম যদি 60 ml এর বেশি হয় তাহলে 90%। আর যদি জিসিএস স্কোর যদি বেশি হয় 9 এর আর ভলিউম যদি 30 নিচে হয় তাহলে একটু ভালো। 30 ml এর নিচে যদি আপনার ব্লিডিংটা ওই ভলিউমটা হয় তাহলে এটা রেজাল্টটা ভালো, 17% ডেথ রেট। Putaminal hemorrhage lesions larger than 140 square millimeter in one slice, thalamic hemorrhage, lesions larger than 3.3 centimeter in cerebellar lesion or larger than 6 centimeter had poor prognosis. তাহলে দেখেন যে ভলিউমের উপরে এবং জিসিএস এর উপরে আউটকামটা ডিপেন্ড করে। এই সবকিছু বিবেচনা করেই ম্যানেজমেন্টটা করতে হয়। কি কি ল্যাব স্টাডি আমরা করব, একটা হলো সিবিসি করব, প্লেটলেট করব,
প্রথম মিন টাইম করব, আর অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম কোয়াগুলোপ্যাথি আছে কিনা, ইলেকট্রোলাইট দেখতে হয়, আর টক্সিকোলজি স্ক্রিন, এছাড়াও কোনো ইনফেকশন আছে কিনা এগুলো। Most important investigation, CT scan of the brain. It clearly differentiates hemorrhagic from ischemic stroke. যদিও ইসকেমিক স্ট্রোক সাথে সাথে সিটি স্ক্যানে আসে না, কিন্তু ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ in 100% কেসে immediately intracerebral hemorrhage you can detect on CT scan. Only microbleed এটা সিটি স্ক্যানে দেখা যাবে না, এটা অন্য জায়গায় দেখতে হবে, অন্য পদ্ধতি আছে, এটা আমরা পরে বলতেছি। CT demonstrates the size and location of the hemorrhage, may reveal structure of abnormalities such as aneurysm, AVM, brain tumors, structural complications such as herniation, interventricular hemorrhage or hydrocephalus. Contrast can often highlight suspected vascular abnormalities. এখানে আমি একটু এই অ্যানিউরিজমের টাইপগুলো দেখাইছি। এটা দেখেন, সেকুলার অ্যানিউরিজম, ফিজিফর্ম অ্যানিউরিজম, এটা সিটি স্ক্যান বা এমআরআই করলে এরকম দেখা যায়, পোকায় খাওয়ার মতো দেখা যায়, অথবা কেঁচো পাকায় রয়েছে, দলা মশলা করে রয়েছে, এরকম একটা ভাব, এরকম সিটি স্ক্যান বা এমআরআই তে বোঝা যায়। আর অ্যানজিওগ্রাফি করলে এরকম দেখা যায়। এটা হেমোরেজ, ইন্টারসেরেব্রাল হেমোরেজ সিটি স্ক্যানে কেমন দেখা যায় সেটা আমরা বলতেছি। সেটা দেখেন, সিটি স্ক্যানে আমরা শব্দটা ইউজ করি হাইপারডেন্স, মানে সাদা দেখা যাবে, সাদা দেখা যাবে। যেমন এখানে দেখেন, এই পুটামেনের মধ্যে হেমোরেজ, রাইট সাইডে পুটামেনে হেমোরেজ, এটা রাইট সাইডে থ্যালামাসে হেমোরেজ, এখানে থ্যালামাসে হেমোরেজ উইথ ইন্টারভেন্ট্রিকুলার এক্সটেনশন, এটা হলো পন্সের মধ্যে, এটা হলো সেরেবেলাম, সেরেবেলার হেমোরেজ। দিস ইজ টেম্পোরাল লোব, হেমোরেজ ইন দি টেম্পোরাল লোব। সিটি স্ক্যানে আপনার যদি টেম্পোরাল করা যায়, পরপর যদি করা যায়, তাহলে কেমন দেখা যায় এটা আমরা একটু দেখায় ফেলি। এইরকম, এটা হলো অ্যাকুট হেমোরেজ, এটা তারপরে কয়েকদিন পরে ফেড হয়ে আসছে, এটা আরো ফেড হয়ে আসছে আরো কয়েকদিন পরে, আর বেশ কিছুদিন পরে ওল্ড হয়ে গেলে জাস্ট দেখে জাস্ট স্লিট লাইট, এখানে কত বড় ছিল, এটা জাস্ট স্লিট লাইট বা এনকেফালোমেলাসিক চেঞ্জ চলে আসে। এটা 5 মাস পরের করা। এই যে এটা আমরা বলছিলাম যে কিভাবে হেমোরেজের ভলিউমটা সিটি স্ক্যান দেখে বের করা যায়। এ বি সি 2 ভাগ 2, এ হলো যে আপনার লেন্থ, বি হলো আপনার ব্রেথ, আর সি হলো আপনার, এটা হলো হাইট। এটা কিভাবে বুঝবো যে কয়টা ইয়ের মধ্যে আছে, কয়টা স্লাইডে আছে। ধরলাম আমরা 6টা সেকশনের মধ্যে আছে, তাহলে একটা বাদ দিলাম, তাহলে এটা 5 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এতে কত সেন্টিমিটার, বিতে কত সেন্টিমিটার, সিতে 5 সেন্টিমিটার, এটা তিনটাকে গুণন করে 2 দিয়ে ভাগ করলে যে ভলিউমটা আসে, দ্যাট ইজ দি ভলিউম অফ দা ইন্টারসেরেব্রাল হেমোরেজ। এমআরআই এর কোনো রোল আছে কিনা? অবশ্যই এমআরআই এর রোল আছে, বা এমআর এরও রোল আছে। এমআরআই মানে হলো ম্যাগনেটিক রেজোন্যান্স অ্যানজিওগ্রাফি, আর এমআরআই তো এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এনজিওগ্রাফিটা কখন করা হবে, এটা হলো পেশেন্টের ক্লিনিক্যাল স্টেট and neurosurgeon judgment. MRI and MRA for detecting structural abnormalities such as the malformation and aneurysm. Although MRI may miss small aneurysm and vascular malformation, it is superior to CT angiography in detecting cavernous malformation. Provide detailed information about the time course of the brain hemorrhage.
এটা আমরা একটু পরে বলতেছি। সিটি স্ক্যানে আমরা কিছুটা বুঝতে পারি যে হেমোরেজের, কিন্তু টাইম কোর্সটা আরো বেটার বোঝা যায় এমআরআই তে। এই যে দেখেন হাইপার অ্যাকুট, অ্যাকুট, আর্লি সাব অ্যাকুট, লেট সাব অ্যাকুট এন্ড ক্রনিক। যেহেতু ব্লাড যখন ব্রেকডাউন করে তখন চেঞ্জ হয়ে যায়, অক্সিহেমোগ্লোবিন এটা ইন্ট্রাসেলুলার প্রথমে থাকে, এই কারণে T1 এ এটা আইসো আর হাইপো, T2 তে হাইপার, এটা হাইপার অ্যাকুট লেস দেন 24 আওয়ার্স। অ্যাকুটে এটা ডিঅক্সি হিমোগ্লোবিন, এটা ইন্ট্রাসেলুলার, এখনো আইসো হাইপো, কিন্তু T2 তে হাইপার থেকে হাইপো হয়ে গেল। আমরা ছবি দেখলে আরো বুঝতে পারবেন, শব্দগুলো মনে রাখেন। আর্লি সাব অ্যাকুট, দ্যাট ইজ 3 দিনের উপরে, 7 দিনের নিচে মেথ হিমোগ্লোবিন ডেভেলপ করে। সেখানে হলো ছিল প্রথমে T1 এ হাইপো, এখন হয়ে গেল হাইপার, আর T2 তে এখনো হাইপোই আছে। লেট সাব অ্যাকুট, দ্যাট ইজ 7 দিনের পরে, এটাও মেথ হিমোগ্লোবিন, দুইটাই হাইপার। আর ক্রনিক, দ্যাট ইজ মোর দেন 14 ডেজ, এটা তখন হেমোসিডারিন চলে আসে, এটা এক্সট্রা সেলুলার। এখানে আবার প্রথম দিকের মতো আপনার T1 এ আইসো আর হাইপো, কিন্তু T2 তেও হাইপো, T2 তেও হাইপো, T1 এও হাইপো। এরকম যদি আসে তাহলে আমরা হিস্ট্রি থেকে একটু কোরিলেট করতে হবে, কারণ এটা অ্যাকুটের সাথে কনফিউজ করতে পারে। এই ছবিতে আমরা এখন একটু দেখাই, দিস ইজ T1, দিস ইজ T2, এটা না সরি, এটা T2, আর এটা হলো আপনার, এটাকে বলা হয় জিআরই, গ্রেডিয়েন্ট ইকো, অথবা নতুন যে নাম এটা আমরা বলি সাসসেপ্টিবল ওয়েটেড ইমেজ। অ্যাকচুয়ালি হেমোরেজের জন্য দিস সিকোয়েন্স ইজ বেস্ট। আপনি খেয়াল করে দেখেন যে T1 এ হাইপার অ্যাকুট স্টেজে বোঝাই যায় না, আমরা ভালো করে খেয়াল না করলে বুঝতেই পারবো না। অ্যাকুটে এসে এটা হাইপো, এটা বোঝা যাচ্ছে। আর্লি সাব অ্যাকুটে হাইপার, লেট সাব অ্যাকুটেও হাইপার। T2 তে এখানে ছিল আইসো আর হাইপো, এখানে দেখেন হাইপার। এখানে অ্যাকুটে এসে আবার হাইপো, কিন্তু রিং এনহান্সমেন্ট আছে। আর্লি সাব অ্যাকুটে এই আইসো থেকে একটু হাইপার, আর লেট সাব অ্যাকুটে আবার হাইপার। আর সাসসেপ্টিবল ওয়েটেড ইমেজে অ্যাকুট স্টেজে দেখেন এটা ব্ল্যাক কালার, এটাকে বলা হয় ব্লুমিং। এরকম ব্লুমিং যদি থাকে, যদি এই ইমেজগুলো যদি কনফিউশন থাকেও, টাইম পর যদি ভালো বোঝা না যায়, কিন্তু যদি এরকম ব্লুমিং ইন সাসসেপ্টিবল ওয়েটেড ইমেজেস, ইন দ্যাট কেস আমরা এটা হেমোরেজ সাসপেক্ট করি, হেমোরেজি। সাসসেপ্টিবল ওয়েটেড ইমেজের আরেকটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশনও আছে, আমরা যেটা বলে আসছিলাম, মাইক্রোব্লিড গুলো সাধারণত অনেক সময় অন্যান্য ইমেজে বোঝা যায় না, কিন্তু মাইক্রোব্লিড বোঝার জন্য এই সাসসেপ্টিবল ওয়েটেড ইমেজেস এখানে বোঝার সুন্দর সুন্দর বোঝা যায়। এই কালো দেখতেছেন, এই কালো গুলো ছোট ছোট হবে, অনেকগুলো দেখা যাবে। আপনার কাছে যদি রোগী চলে আসে, তাহলে এই জিনিসটা প্রথমেই করতে হবে, কারণ স্মল হেমোরেজ হলে আর লার্জ হেমোরেজ হলে দুইটার ম্যানেজমেন্ট আকাশ পাতাল পার্থক্য আছে। কোনোটা ম্যানেজ করতে হবে আইসিইউতে, কোনোটা জেনারেল ওয়ার্ডেও ম্যানেজ করা যেতে পারে। সুতরাং এই জিনিসগুলো যদি না জানেন, তাহলে কোনটা কোথায় নিয়ে যাবেন, সব আইসিইউতে ঢুকায় ফেলবেন, এটাও একটা সমস্যা। তো এই জিনিসগুলো বুঝে ফেললে তাহলে কোনটা কোন জায়গায় যাবে বোঝা খুব সহজ হয়ে যায়। আপনি ব্লাড প্রেশারটা দেখবেন, প্রথম মিন টাইম আইএনআরটা দেখবেন, তারপরে পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিং টাইমটা দেখবেন, প্লেটলেট কাউন্ট দেখবেন, সাইজ অফ দ্য হেমারেজ, জিসিএস আর আইসি স্কোর, ভেরি ইম্পর্টেন্ট। আইসি স্কোরটা আমরা আপনাদের আগে বলে আসছি, এটা যত স্কোর বেশি হবে প্রগনোসিস তত খারাপ, বেশি স্কোর হলে এটা আইসিইউতে নিয়ে যাওয়া ভালো।
এই ডায়াগনোসিসের একটা রিকমেন্ডেশন, এটা আমি নিয়ে আসছি, এটা আপনাদের জন্য। প্রথমে হলো সিটি হেড ইজ দি ইমেজিং অফ দ্য চয়েস। অ্যাঞ্জিওগ্রাফি ফর অল পেশেন্টস উইদাউট এ ক্লিয়ার কজ অফ হেমোরেজ who are surgical candidates, particularly young, normotensive and clinically stable. কারা সার্জিক্যাল ক্যান্ডিডেট, এটা আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা পরে আসতেছি। Angiography is not required for older hypertensive patients who have a hemorrhage in the basal ganglia, thalamus, cerebellum or brainstem, in whom CT finding do not suggest a structural lesion. স্ট্রাকচারাল লেশন মানে যে বুঝাইলাম এভিএম বা অ্যানিউরিজম, এগুলো বোঝা যাচ্ছে না এইসব ক্ষেত্রে ওল্ডার পেশেন্টের। আর এইসব সাইটে যদি হেমোরেজ থাকে অ্যাঞ্জিওগ্রাফি দরকার নাই। তাহলে পরিষ্কার হলো সব পেশেন্টের আমরা অ্যাঞ্জিওগ্রাফি করব না। অ্যাঞ্জিওগ্রাফি করব যে সার্জিক্যালি ফিট এবং যার সার্জিক্যাল ইন্ডিকেশন আছে। দুটো কথা, যে সার্জিক্যালি ফিট এবং যার সার্জিক্যালি আপনার ইন্ডিকেশন আছে, সেটা কিভাবে ইন্ডিকেশন আছে আমরা পরে বলতেছি। টাইমিংটা আমরা আগেই বলে আসছি, এটা ক্লিনিক্যাল স্টেট আর নিউরোসার্জনসের চয়েসের উপরে। MRI are helpful and may obviate the need for CTA. ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি আমাদের যে প্রথম যে হেডলাইন ছিল যে কন্ট্রোভার্সি, ম্যানেজমেন্টের মধ্যে কন্ট্রোভার্সি দিয়ে ভরা। আমি আপনাদের আগে বলে আসছি যে আমরা বেশি কন্ট্রোভার্সিতে যাব না, একটা মধ্যম পয়েন্টে থাকবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ হলো এর উপরে অনেক ট্রায়াল হচ্ছে, কিন্তু কোনো কনসেনসাসে কেউ আসতে পারে নাই। এক নিউরোসার্জনের সাথে আরেক নিউরোসার্জনের কথার মিল পড়ে না, এক নিউরোলজিস্টের সাথে আরেক নিউরোলজিস্টের কথার মিল পড়ে না, যার জন্য পেশেন্টরাও কনফিউশনে থাকে যে কি করব। তো আমরা একটা মোটামুটি মধ্যম পন্থায় আসছি। এই গাইডলাইন যদি আপনারা ফলো করেন বা আমরা এটা ফলো করি, তাহলে পেশেন্টের হয়রানিটাও কমবে এবং সে একটা ভালো ম্যানেজমেন্ট পাবে। প্রথমেই দেখা দরকার এবিসি। হেমোরেজের পেশেন্ট যদি আনকনশাস নিয়ে আসে, প্রথমে আপনি এবিসি করতে হবে। এয়ারওয়ে প্রোটেকশন, অ্যাডিকুয়েট ভেন্টিলেশন এসেনশিয়াল। এটা সবার জন্য না, একটা ফুলি কনশাস পেশেন্ট তার জন্য এটা দরকার নাই, কিন্তু কম্প্রোমাইজড কনশাসনেস, লেভেল অফ কনশাসনেস ইম্পেয়ার্ড, এইসব ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট। অথবা সাইন অফ ব্রেন ডিসফাংশন, ব্রেনস্টেম ডিসফাংশন যদি সাইন থাকে আর যদি ডিক্রিজ লেভেল অফ কনশাসনেস থাকে, তাহলে অ্যাগ্রেসিভ ভেন্টিলেটরি বা এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ইনটিউবেশন করব কাদের? যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 60 নিচে থাকে অথবা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 50 মিলিমিটার মার্কারির উপরে থাকে। অক্সিজেন 60 তার নিচে, কার্বন ডাইঅক্সাইড 50 তার উপরে, and risk of aspiration. All patients with endotracheal tubes receive nasogastric tube for prevention of aspiration and are monitored for BP every 6 hours. If prolonged coma or pulmonary complication, elective tracheostomy should be performed after 2 weeks. Oxygen should be administered to all patients. হেমোরেজিক স্ট্রোক হলে প্রথম দিকে সবাইকেই অক্সিজেন দিতে হবে, যেটা কিনা আমরা ইসকেমিক স্ট্রোকের বেলা বলে আসছিলাম, একটু উল্টা কথা বলে আসছিলাম। ওখানে 94 এর নিচে না নামলে অক্সিজেন দিতে না করছিলাম। যদি পেশেন্টের এলিভেটেড আইসিপি থাকে and cerebral perfusion pressure, তাহলে আমাদের রাখতে হবে মোর দেন 70 মিলিমিটার মার্কারি। মিন আর্টেরিয়াল প্রেসার রাখতে হবে 100, মোর দেন 110 মিলিমিটার মার্কারি। এটা অ্যাভয়েড করতে হবে।
কত রাখবো আমরা এটা পরে আলোচনা আসতেছি। সিস্টোলিক আর্টেরিয়াল প্রেসার যদি ফল করে বিলো 90 মিলিমিটার মার্কারি, তাহলে আমাদের প্রেসার দিতে হবে। থ্রেশহোল্ড ফর আইসিপি হলো লেস দেন 20 থাকতে হবে, আর সেরেব্রাল পারফিউশন প্রেসার 50 to 70, আমরা 70 টার্গেট করলাম। তাহলে আইসিপি 20 নিচে রাখতে হবে আর সেরেব্রাল পারফিউশন প্রেসার 70 রাখতে হবে। দুইটা শব্দ মনে রাখেন, এটা আইসিইউ ছাড়া সম্ভব না, আইসিইউ হলে এগুলো করা যায়। এখন আইসিপি যদি বেশি থাকে কি করব? এটা হেমাটোমার জন্য হতে পারে, অথবা সারাউন্ডিং এডেমার জন্য হতে পারে, অথবা বোথ। Head end of the bed should be raised to 30%. This improves jugular venous outflow and lowers intracranial pressure. The head should be midline. কোনো এক সাইডে ঘুরে রাখা দরকার নাই, যাবে না। আর পেশেন্ট রেস্টলেস থাকলে অ্যানালজেসিয়া বা সিডেশন দিতে হবে, পেশেন্টকে কোয়াইট রাখতে হবে, কাম এন্ড কোয়াইট রাখতে হবে। আর আমরা সাধারণত পিপিই দেই, তারা অ্যাডভাইস করছে অ্যান্টাসিড। More aggressive therapies such as osmotic therapy, mannitol or hypertonic saline, barbiturate anesthesia, and neuromuscular blockade generally require concomitant monitoring of ICP and BP to maintain cerebral perfusion pressure greater than 70 millimeter mercury. And কখন আমরা আইসিপি মনিটরিং করব? এটা দুইভাবে করা যায়, একটা হলো বাই মিনস অফ ইন্টারপ্যারেনকাইমাল ক্যাথেটার অথবা ভেন্ট্রিকুলার শান্ট। কখন? পেশেন্টের জিসিএস যদি লেস দেন 8 আসে, অথবা সিটি স্ক্যানে যদি মাস ইফেক্ট থাকে, অথবা যদি সেরেব্রাল ইডেমা, ম্যাসিভ সেরেব্রাল ইডেমা, সেই ক্ষেত্রে আইসিপি মনিটর করতে হবে। তাহলে মনিটর কখন করব? যদি জিসিএস 8 এর নিচে মাস ইফেক্ট থাকে আর ম্যাসিভ সেরেব্রাল ইডেমা থাকে। ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট আমরা বলছিলাম, ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট আমরা আরেকটু ডিটেইল বলি। এখানেও নানান কন্ট্রোভার্সি আছে, আমরা শেষে একটা কনক্লুশন আসি। মেইনটেইন ব্লাড প্রেশার বিলো এ মিন আর্টেরিয়াল প্রেশার অফ 130 millimeter mercury in person with a history of hypertension. If there is a ICP monitor, ICP should be kept less than 20, cerebral perfusion pressure 70 বা তার চেয়ে বেশি। আমরা আগে বলে আসছি। If systolic blood pressure 200 millimeter mercury or mean arterial pressure over 150 millimeter mercury, then consider aggressive reduction of BP with continuous IV infusion and check BP every 5 minutes. এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 200 এর উপরে থাকে, অথবা মিন আর্টেরিয়াল প্রেশার 150 মিলিমিটার মার্কারির উপরে থাকে। আর সিস্টোলিক ব্লাড প্রেশার ওভার 180 millimeter mercury or mean arterial pressure 130 millimeter mercury and intracranial pressure elevated, then consider monitoring ICP and reducing BP by using intermittent or continuous intravenous medication while maintaining the cerebral perfusion pressure of 60 or higher. If systolic BP is over 180 or mean arterial pressure 130, there is no evidence of elevated ICP, then consider modest reduction of BP. Target holo mean arterial pressure of 110 millimeter mercury or target BP on 60-90 millimeter mercury. এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে এক্সামিন করব এভরি 15 মিনিট। Systolic BP 150 to 220, acute lowering of systolic blood pressure to 140 millimeter of mercury is probably safe. এটা একটা নতুন কথা, যেটা আগে এত নিচে নামাতে কখনোই বলতো না। 160-90 এটাই টার্গেট ছিল, কিন্তু যদি এই ভ্যালুর মধ্যেও থাকে এবং আইসিপি বেশি না থাকে, তাহলে 140 মিলিমিটার মার্কারি অ্যাকুট লোয়ারিং তাড়াতাড়ি কমানো যেতে পারে। কি কি ওষুধ দিয়ে কমাবো? আমরা সাধারণত বেশি থাকলে, ওই যে ভেরি হাই থাকলে লেবেটালল দিয়ে কমাই, আর ইনজেকশন এনালাপ্রিল যদি পাওয়া যায় এটা দিয়েও কমানো যায়।
রিফ্র্যাক্টরি কেস হলে নিকারডিপিন, হাইড্রালাজিন এটা ইউজ করা যায়, তবে সোডিয়াম নাইট্রোফোসাইট শুড বি অ্যাভয়েডেড। হাইড্রালাজিন আমরা অ্যাকুট ইসকেমিক স্ট্রোকেও নিষেধ করছিলাম, কিন্তু এখানে নিষেধ করি নাই, এখানে নিষেধ করলাম হলো নাইট্রোফোসাইট, বিকজ ইট মে কজ ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। সুতরাং সোডিয়াম নাইট্রোফোসাইট আমাদের এখানে পাওয়া যায় না, আমরা ইউজ করি না এটা। Prevention of secondary brain injury, very important. Initial monitoring and management of ICU patients should be take place in ICU. Management of glucose, normoglycemia রাখতে হবে 80 to 110. আর এই যে কিছু ফ্যাক্টরের কথা আছে, যে ফ্যাক্টর গুলো দেওয়া যাবে কিনা এটা নিয়ে বড় কন্ট্রোভার্সি। এটা সিলেক্টেড পেশেন্টে যদি এই ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি থাকে তাহলে দেওয়া যেতে পারে, আদারওয়াইজ দরকার নেই। তারপরে হলো আপনার প্লেটলেট ট্রান্সফিউশন, এটাও কন্ট্রোভার্সি, এটা এখনো কেউ গাইডলাইনে আসে নাই বা দেওয়া যাবে না। তবে পেশেন্টে ইন্টারমিটেন্ট নিউম্যাটিক কম্প্রেশন এটা ইউজ করা যায়, এটা করতে হবে ফর প্রিভেনশন অফ ডিবিটি। ব্লাড প্রেশার বেশি লো থাকলে এটাও খারাপ, এখানে আমরা প্রথমে ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে। ভলিউম রিপ্লেসমেন্ট করার পরও যদি কারেকশন না হয়, সেই ক্ষেত্রে আমরা ডোপামিন বা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো ইউজ করতে পারি। টেম্পারেচার ভেরি ইম্পর্টেন্ট। টেম্পারেচার এটা নিউরোনাল ইনজুরি বাড়ায়, সুতরাং টেম্পারেচারের কারণ খুঁজে বের করতে হবে এবং টেম্পারেচারকে 30.5 ডিগ্রির উপরে গেলে কমাতে হবে, যেভাবে পারা যায়। আমরা প্যারাসিটামল দিয়ে কমাই। সিজার যদি থাকে, non-convulsive seizure may contribute to coma in up to 10% of the patients. Clinical seizure or EEG seizure activity accompanied by a change in mental status should be treated with anti-epileptic drug. যদি ক্লিনিক্যালি সিজার থাকে আর যদি ইইজি তেও সিজার থাকে, ইইজি তে সিজার আছে এবং মেন্টাল স্টেট কম্প্রোমাইজ আছে, তাহলে বুঝলেন যে আসলে এটা এই এপিলেপটিক নন কনভালসিভ সিজারের জন্য তার মেন্টালি ইম্পেয়ারমেন্ট, এখানে অ্যান্টিসিজার মেডিকেশন দিতে হবে। বেনজোডায়াজেপাম দেওয়া যেতে পারে, লোরাজেপাম দেওয়া যেতে পারে, ডায়াজেপাম দেওয়া যেতে পারে ফর র্যাপিড কন্ট্রোল, অথবা ফেনাইটয়েন অথবা ফসফেনাইটয়েন। আমাদের দেশে এখন আমরা সবচেয়ে বেশি ইউজ করি হলো লেভিটাইরাসিটাম। লেভিটাইরাসিটামও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। এখন ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজের বেলায় এটা প্রোফাইল্যাকটিক অ্যান্টিকনভালসেন্ট দেব কি দেব না, এটাও একটা কন্ট্রোভার্সি। সাধারণত নিউরোসার্জনরা দেখি এটা দিয়েই দেন, আমরা একটু মধ্যম পন্থা অবলম্বন করি। যদি সিজার থাকে বা যদি ইইজিতে সিজার থাকে তাহলে দেই, প্রোফাইল্যাকটিক দেই না। তবে আইসিইউতে এটা কন্টিনিউয়াস ইইজি মনিটরিং করা উচিত যদি মেন্টাল স্ট্যাটাস, দ্যাট ইজ ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস থাকে, সেই ক্ষেত্রে এটা ইইজি মনিটরিং করা উচিত। তার উপরে ভিত্তি করে আমরা অ্যান্টিসিজার মেডিকেশন দিলাম। Now, treatment of anticoagulation associated intracranial hemorrhage. The need to reverse warfarin anticoagulation is a true medical emergency, and reversal must be accomplished as quickly as possible to prevent further hematoma expansion. কিভাবে করা যায়? এটা প্রথমে হলো যে আপনার ওয়ারফারিনটা স্টপ করতে হবে, যেহেতু ইন্ট্রাসেরেব্রাল হেমারেজ হয়ে গেছে আপনার ওয়ারফারিন চলা অবস্থায়। আর ইন্ট্রাভেনাস ভিটামিন কে দিতে হবে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে, প্রথমিন কমপ্লেক্স কনসেন্ট্রেট অথবা রিকম্বিনেন্ট ফ্যাক্টর 7 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 এটা দেওয়া যেতে পারে।
এটা তো আমাদের দেশে পাওয়া যায় না। আমরা ইন্টারভেনাস ভিটামিন কে দেই, আর হলো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। প্রথমেন কমপ্লেক্স কনসেন্ট্রেটটাও পাওয়া যায় না, আমরা দিতে পারি না। এটা জাস্ট থিওরিটিক্যাল আলোচনা, কারণ দুইটাই তো আমাদের দেশে নাই। বিকজ ভিটামিন কে রিকোয়ার্স মোর দেন 6 hours to normalize INR, it should be administered with either fresh frozen plasma or prothrombin concentrate. এটা থাকলে আমাদের জন্য ভালো হতো, তাড়াতাড়ি রিভার্স করতে পারতাম। Patients on heparin or low molecular weight heparin should immediately have anticoagulation reverse with protamine. যদি হেপারিনে থাকে অথবা লো মলিকুলার হেপারিন থাকে তাহলে প্রোটামিন দিতে হবে। প্রোটামিনের ডোজ ডিপেন্ড করে যে আপনার কি পরিমাণে হেপারিন দেওয়া হয়েছিল এবং কতক্ষণ পরে আপনার কাছে রোগী আসছে। Patients with severe deficiency of a specific coagulation factor should receive factor replacement therapy. যদি আপনি কোনো বিশেষ ফ্যাক্টর ডেফিসিয়েন্সি খুঁজে বের করতে পারেন, যেটা কিনা আমাদের দেশের জন্য খুবই কঠিন, তাহলে সেই ফ্যাক্টরটা দেওয়া যেতে পারে। অ্যান্টিপ্লেটলেটের জন্য যদি হয়ে থাকে, there is controversy about whether patients on antiplatelet medication, that is aspirin অথবা aspirin plus dipyridamole অথবা clopidogrel, should be given desmopressin and or platelet transfusion. Patients with renal failure or platelet dysfunction may also benefit from desmopressin. যদি সিভিয়ার থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে তাহলে প্লেটলেট ট্রান্সফিউশন। তাহলে যদিও কন্ট্রোভার্সি আছে, তাহলে আমরা ডেসমোপ্রেসিন, আর যদি প্লেটলেট ডেফিসিয়েন্সি থাকে অথবা রেনাল ফেইলিয়ার আমরা ওই প্লেটলেট ডিসফাংশন মনে করি, সিভিয়ার প্লেটলেট ডেফিসিয়েন্সি থাকলে আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দেব, আর আদারওয়াইজ ডেসমোপ্রেসিন। ফ্লুইড ম্যানেজমেন্ট another very important. আমাদের গোল হবে ইউভলিমিয়া। ভলিউম বেশিও দেব না, আবার হাইপোভলিউমও করব না। Optimal CVP or pulmonary artery waist pressure may be vary from patient to patient. If hypovolemia is thought to contribute to hypotension, the CVP should be maintained 5 to 12 or pulmonary artery waist pressure 10 to 14. ফ্লুইড ব্যালেন্স হলো আমরা যেভাবে আমরা করি আপনারা জানেন যে ডেইলি আউটপুট প্লাস 500 আর পার ডিগ্রি টেম্পারেচারের জন্য 300 মিলিলিটার, এইভাবে আমরা তো ওয়ার্ডে করি, আপনারাও এটা জানেন। এছাড়া ইলেকট্রোলাইটটাও দেখতে হবে, অ্যালকালোসিস অ্যাসিডোসিস থাকলে এটাও কারেক্ট করতে হবে। ইলেকট্রোলাইটের মধ্যে যদি সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেটা ম্যানেজ করতে হবে। Pulmonary embolism is a common threat during recovery period, particularly for bedridden patients. এই জন্য ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন এটা দেওয়া হয় টু প্রিভেন্ট ভেনাস থ্রম্বোএম্বোলিজম। Depending on the patient's clinical state, physiotherapy, speech therapy, occupational therapy should be initiated as early as possible. Patient hemodynamically stable হলে এটা আমরা শুরু করে দিই। Now, surgical management and another area of controversy. আমরা একটা মধ্যপন্থায় চলে আসি, সেটা হলো জেনারেল ক্রাইটেরিয়া, যে কখন আমরা ইভাকুয়েট করব। Intracranial space occupying procedures are deterioration of consciousness, shift of the median line exceeding 5 mm, unilateral disappearance of the basal cistern. সিটি ফাইন্ডিং এ এরকম যদি পাওয়া যায়। A spontaneous cerebral hemorrhage presents two problems that require the involvement of the neurosurgeon. সেটা কি? Preventing or treating any secondary damage caused by bleed itself due to intracranial hypertension, identify a possible vascular origin of the bleed and treating it to prevent subsequent bleeding. Approach to surgical consideration is still important. Candidate must be selected carefully.
মোটামুটি ভাবে আমরা সুপ্রাটেন্টোরিয়াল হেমোরেজে আমরা 3টা গ্রুপে ডিভাইড করতে পারি। একটা হলো ম্যাসিভ, rapidly developing lesions that effectively kill or devastate patients before they reach the hospital. For these lesions, little can or should be done. Surgery is not indicated. যেটা আমরা বলে আসছিলাম আইসি স্কোর যদি 5 and 6 হয়, এটা নিয়ারলি 100% ডেথ এট 1 month। সুতরাং এখানে সার্জারি করাটা শুধুমাত্র মনে বুঝ দেওয়া, অথবা আমার মতে এটা ইনজুডিসিয়াস। স্মল হেমাটোমা যদি হয় তাহলে সাধারণত সার্জারি লাগে না, ভেরি স্মল। এখন মিডিয়াম সাইজ, এইটাই হলো একটা ইম্পর্টেন্ট এরিয়া। যদি আপনার এটা সুপ্রাটেন্টোরিয়াল হয় এবং 10 to 100 মিলিলিটার ভলিউম হয় এবং অ্যারাউন্ড লেস দ্যান 1 সেন্টিমিটার ফ্রম দ্য সারফেস, কর্টিক্যাল সারফেস থেকে যদি 1 সেন্টিমিটারের মধ্যে থাকে এবং এই ভলিউম হয় উইথ মাস ইফেক্ট, এই কন্ডিশনে, তাহলে সুপ্রাটেন্টোরিয়াল হেমোরেজে শুধুমাত্র এই কন্ডিশনে পেশেন্ট বেনিফিট। আদারওয়াইজ অন্যান্য কন্ডিশনে পেশেন্টের খুব একটা বেনিফিট হয় না। তবুও অন্যান্য কিছু সার্জনরা নানান অন্যান্য নিউ টেকনিকের কথা বলে কিছু ক্ষেত্রে ডিপ হেমাটোমার বেলাও করেন। সেটা স্পেশাল যদি কোনো ফ্যাসিলিটি থাকে সেটা সেই সার্জনের এখতিয়ারের মধ্যে পড়বে। টাইমিং অফ দ্য সার্জারি, এটাও একটা ডিবেটেবল আর অ্যানাদার কন্ট্রোভার্সি। সাধারণত after 7 to 10 days blood begins to be absorbed and the lesion becomes softer again. তাহলে আইডিয়ালি এটা 7 থেকে 10 দিনের মধ্যে করলে ভালো। রিসেন্টলি এটার এই ডিবেটটা কনসিডার করে একটা ট্রায়াল হয়েছে, এটাকে বলা হয় স্টিচ 2 ট্রায়াল। অনেও ছিল একটা 2। এই ট্রায়ালে দেখা যাচ্ছে না 12 আওয়ারের মধ্যে যদি সার্জারি করা যায়, এটা superficial intercerebral hemorrhage without interventricular hemorrhage, not deep on superficial বেলা, যেটা আমরা বলে আসছিলাম with 1 centimeter from the cerebral cortex, এটা 12 ঘন্টার মধ্যে করলেও আপনার কোনো 6 মাসে কোনো ডেথ ডিসএবিলিটি ওই অন্য লেট থেকে বেশি হচ্ছে না। সুতরাং সুপারফিশিয়াল হেমোরেজ উইদাউট ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, এই ক্ষেত্রে এটা উইদিন 12 আওয়ার্স করা যেতে পারে। নানান পদ্ধতিতে আছে। সার্জনরা নানান পদ্ধতি ইউজ করে, এটা বারহোল করেও করা যায়, আবার এই আধুনিক পদ্ধতি আছে, সেটা হলো এন্ডোস্কোপিক অ্যাসপিরেশন অথবা ক্যাথেটার অ্যাসপিরেশন। ক্যাথেটার একেবারে মানে আপনার গোড়েন থেকে ঢুকে হেমোরেজের মধ্যে ঢুকলেন, ওখানে স্মল ডোজ অফ দ্য আরটিপিএ দিয়ে ক্লটটাকে গলায় ফেললেন, ক্লটটা লাইসিস করে অ্যাসপিরেশন করে ফেললেন। এখন আমরা আরেকটা পয়েন্ট বলছিলাম যে আপনার যদি কোনো ট্রিটেবল কজ খুঁজে পাওয়া যায়, যেমন অ্যানিউরিজম, তাহলে সেই ক্ষেত্রে এখানে কোয়েল দিয়েও এম্বোলাইজ করা যায় অথবা সার্জিক্যাল ক্লিপিংও করা যায়। Endovascular treatment, that is coiling, may be favored over surgical clipping under the following circumstances. The aneurysm is in a location that is difficult to access surgically, such as the cavernous intracranial aneurysm or the basilar terminus. এই যে থাকে aneurysm, যেটা কিনা সার্জিক্যালি অ্যাক্সেস করা ভেরি ডিফিকাল্ট, এই ক্ষেত্রে ইন্ট্রাক্রানিয়াল আপনার ক্লিপিংটা, যদিও এখন যারা ক্লিপিং করেন তারা সবগুলো ক্লিপিং করার পক্ষে। The aneurysm is small-necked and located in the posterior fossa. The patient is elderly. The patient has a poor clinical grade. এইসব ক্ষেত্রে আমাদের কোয়েল এম্বোলাইজেশন।
এই ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট না করাই ভালো। হোয়াইট বেজ অ্যানিউরিজম or those with identifiable neck aneurysm with a vessel extending of the aneurysm dome, severely atherosclerotic or tortuous vessel that limit the endovascular approach. Although vasospasm may be treated with intra-arterial pharmaceutical agents such as verapamil and nicardipine, balloon angioplasty can be used for opening larger vessels. The combination of the two treatments appears to provide safe and long-lasting therapy for severe clinically significant vasospasm. ভেন্টিকুলোস্টমি এটা কখনো কখনো দরকার পড়ে যদি আপনার ইন দ্য সেটিং অফ হাইড্রোকোপালাস যদি ডেভেলপ করে যায়, বিশেষ করে ইন্টারভেন্টিকুলার হেমোরেজ হলে হাইড্রোকোপালাস ডেভেলপ করে যায়, সেই ক্ষেত্রে এটা ভেন্টিকুলোস্টমি করা যেতে পারে, যদিও দেয়ার ইজ এ রিস্ক অফ ইনফেকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। আমরা সুপারফিশিয়ালটা বলে আসছি বা সুপ্রাটেন্টোরিয়াল বলে আসছি, এবার হলো সেরেবেলার। সেরেবেলারে একটু কন্ট্রোভার্সি কম। এখানে মোস্ট ইনভেস্টিগেটরস এগ্রি দ্যাট পেশেন্টস হু ইজ অ্যাওয়াক and have a GCS of 14 or greater, some investigators say 9 or greater, and a small hemorrhage, some investigators say 30 millimeter, that is 3 centimeter, কেউ বলে 4 সেন্টিমিটার। হ্যারিসনে 3 সেন্টিমিটারই লেখা, আমরা 3 সেন্টিমিটারই কনসিডার করি। এই ক্ষেত্রে 3 সেন্টিমিটারের কম হলে আর যদি জিসিএস ভালো থাকে মনিটর করতে হয়, আমরা মনিটর করি। যদি এটার উপরে থাকে এবং যদি আপনার নিউরোলজিক ডিটারিওরেশন থাকে, ব্রেন স্টেম কম্প্রেশন করে, ইন দ্যাট কেস সার্জারি ইজ ইন্ডিকেটেড। কি কি ফ্যাক্টর থাকলে বারবার হেমোরেজ হতে পারে? রিকারেন্ট, লোকেশন অফ ইনিশিয়াল ইন্টারক্রানিয়াল হেমোরেজ, লোবার ভার্সাস ডিপ। তাহলে অ্যানুয়াল রিস্ক ফর আফটার ডিপ ইন্টারক্রানিয়াল হেমোরেজ 2 to 3%, কিন্তু লোবার হেমোরেজের বেলায় এটা 7 to 14%। হাইপারটেনশন, হাই বিপি, এটা দুই ক্ষেত্রেই, বোথ ডিপ অ্যান্ড লোবার, হাই বিপি ইজ এ রিস্ক ফ্যাক্টর রিকারেন্ট ইন্টারসেপ্টাল হেমোরেজে। ওল্ডার এজ, এটা একটা ফ্যাক্টর। তারপরে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিথ্রম্বোটিক ইউজ, অ্যাপো E2 E4 অ্যালার্জি, আর রেস, আমরা কিছু কিছু রেস বলে আসছি, যাদের বেশি হয় এদের ইন্টারক্রানিয়াল হেমোরেজ রিকারেন্ট হতে পারে। আমরা প্রায় প্রেজেন্টেশনের শেষে চলে আসছি। একটা কথা গুরুত্ব দিয়ে বলা দরকার যে সেকেন্ডারি প্রিভেনশন, যেহেতু এটা বারবার হতে পারে, তাহলে কিভাবে প্রিভেনশন করা যায়? সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ টু লোয়ার দি বিপি। Both elevated systolic and diastolic blood pressure are associated with increased risk of intracranial hemorrhage. আর যদি এটিওলজি থাকে, যেমন আমরা বলে আসছিলাম যে এভিএম বা অ্যানুরিজম থাকে, সেটা তো করতে হবে, না হলে আবার হবে। তবে এইসব ক্ষেত্র ছাড়া স্পন্টেনিয়াস যেটা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ব্লাড প্রেশার কন্ট্রোল করা। ব্লাড প্রেশার কন্ট্রোল ইন প্রিভেনশন অফ স্ট্রোকে সবচেয়ে বড় যে ট্রায়ালটা হয়েছিল সেটা হলো প্রোগ্রেস ট্রায়াল। এই ট্রায়ালে দেখা যাচ্ছিল যে আপনার ওরা পেরিন্ডোপিল দিয়ে করছিল আর ইন্ডেপামাইড দিয়ে করছিল। তো তাদের ইয়েটা হলো, সাজেশনটা হলো যে একটা এসি ইনহিবিটর থাকবে, সাথে একটা ডায়াবেটিক থাকবে। তো কম্বিনেশন থেরাপি দিয়ে দেখা গেছে যে 43% রিডাকশন ইন কম্বিনেশন থেরাপি। Lowering BP is beneficial across all intracranial hemorrhage subtypes. 88% of the patients of cerebral amyloid angiopathy related intracranial hemorrhage had pre-existing intracranial hemorrhage, এটা 80% হয়।
আর 84% hypertension related. তাহলে active treatment reduce risk cerebral angiopathy related intracranial hypertension by 77%, hypertension related এটা 46%, and unclassified case 43%. তাহলে দেখা যাচ্ছে যে হাইপারটেনশনের ক্ষেত্রেও বেশ ভালো একটা রিডাকশন হচ্ছে, আবার অ্যাময়লয়েড অ্যানজিওপ্যাথির ক্ষেত্রেও ভালো, বেশ ভালো, আরো ভালো, 77% রিডাকশন। There was no difference in the magnitude of the effects of treatment among different types of intracranial hemorrhage. এখন কত লেভেলে ব্লাড প্রেশার রাখবেন, এটা বিভিন্ন লেভেলের কথা বলা আছে, বিভিন্ন লেভেলে বিভিন্ন রিস্ক। আমি শুধু একটা লেভেল আমি আপনাদের উল্লেখ করতেছি, কারণ এটা হলো সবচেয়ে লোয়েস্ট রিস্ক যে গ্রুপটায়, সেটা উল্লেখ করতেছি। সেটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার হলো 120 থেকে 128, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 65 to 70 মিলিমিটার মার্কারি। এইটা যদি আপনার একটা ঘটনার পরে যদি ব্লাড প্রেশার এই লেভেলে মেনটেন করা যায়, তাহলে সবচেয়ে রিস্ক কম। এখন একটা টেক হোম মেসেজ যে আমরা কি শিখলাম আজকে। Although less common than ischemic stroke, is the major cause of stroke mortality, and there is not yet a definitive therapy beyond supportive care. Early stabilization of acute intracranial hemorrhage involves identifying and treating the cause or causes of decreased alertness, aggressively correcting blood pressure, and reversing any coagulopathy. Long-term management of intracranial hemorrhage requires correctly identifying the underlying etiology when possible, correcting it, otherwise controlling blood pressure. Initial clinical trials of minimally invasive hemorrhage evacuation are promising, and ongoing trials are evaluating new hemorrhage evacuation technologies. এটা ট্রায়াল, বিভিন্ন ট্রায়াল এখনো চলতেছে। আমরা 2019-এর মধ্যে যে ট্রায়ালগুলোর রেজাল্ট আসছে তার উপরে ভিত্তি করে এই লেকচারটা আপনাদের জন্য সাজাইছি। সবাইকে শোনার জন্য এবং টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। এখন ডক্টর আদিল যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করবেন। জি, থ্যাংক ইউ স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রেজেন্টেশন উপহার দেওয়ার জন্য। এই যে একটা কঠিন টপিক ছিল, স্যার এটাকে সুন্দরভাবে সহজ ভাষায় এটা সবার জন্য যেভাবে প্রেজেন্ট করেছেন তা অবশ্যই এটা প্রশংসার দাবিদার, এবং আশা করি যে এখানে আমাদের যেরকম মিক্সড গ্রুপের ডাক্তাররা থাকেন, স্টুডেন্টরা থাকেন, ইভেন আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যারা আছেন, সবাই স্যারের এই প্রেজেন্টেশন থেকে উপকৃত হবেন। স্যার আমাদের এখানে বেশ কিছু কোশ্চেন এসে জমা হয়েছে। অনেক কোশ্চেন আছে যেহেতু এই টপিকসটা নিয়ে, এগুলা যেহেতু আমাদেরকে কমনলি ফেস করতে হয় এবং অনেক কন্ট্রোভার্সি আছে, সো এই জন্য বিভিন্ন কোশ্চেন আসছে। সো আমি এইসব কোশ্চেনগুলো থেকে কম্পাইল করে বেশ কিছু কোশ্চেন স্যার আপনার সামনে এখন তুলে ধরবো। স্যার স্যার প্রথমে একটা কোশ্চেন, আপনি যদিও এটা হাইলাইট করেছিলেন, বেশ কয়েকজন এই কোশ্চেনটা জানতে চেয়েছেন যে আমরা যখন একটা হেমোরেজিক স্ট্রোকের পেশেন্ট আমাদের কাছে আসে তাদেরকে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিকনভালসেন্ট দেবো কিনা। যদিও স্যার আপনি বলেছেন, তবে আমি বলবো স্যার এটা একটু আপনি যদি স্পেসিফিক্যালি সবার উদ্দেশ্যে একটু বলে দেন স্যার একটু। এটা তো একটা কন্ট্রোভার্সি এরিয়া। দেখবেন যে আপনার সব সার্জনরে একটা দিয়ে দেন, কিন্তু আমরা যেটা ফলো করি সেটা হলো যদি ক্লিনিক্যালি সিজার থাকে, যেটা মধ্যম পন্থা, প্রোফাইলেকটিক না দিয়ে ক্লিনিক্যালি সিজার থাকে, অথবা পেশেন্টের ইম্পেয়ার্ড কনসাসনেস আছে এবং ইএজি তে দেখা যাচ্ছে যে তার ইলেকট্রোগ্রাফিক সিজার অ্যাক্টিভিটি আছে, ইন দ্যাট কেস আমরা এটা ইউজ করি। প্রোফাইলেকটিক দেওয়ার পক্ষে এখন পর্যন্ত জোরালো কোনো প্রমাণ নাই। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরে নেক্সট কোশ্চেন আমি চলে আসি স্যার। অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের পেশেন্টের এখানে যে আমরা যখন স্ট্রোকের পেশেন্টকে ফ্লুইড দিই, আমরা আসলে কি ধরনের ফ্লুইড দেব এটা। আবার একজন জানতে চেয়েছেন যে আমরা স্ট্রোকের পেশেন্টকে নরমাল স্যালাইন কেন দেওয়া হয়। স্যার এক্ষেত্রে কি আসলে কি স্পেসিফিক কোনো ফ্লুইডের ব্যাপার স্যাপার আছে কিনা এটা জানতে চাচ্ছি। ফ্লুইডের ব্যাপারে স্পেসিফিক আছে, নরমাল স্যালাইনই দিতে হবে। হাইপোটোনিক স্যালাইন আপনি দেওয়া ঠিক হবে না, বা ডেস্টোস কন্টেনিং ফ্লুইড দেওয়া ঠিক হবে না, জানেন যে এটা ব্রেন ইডেমা বা বাড়বে। সুতরাং যারা বলছেন যে নরমাল স্যালাইন, ওনারাই ঠিক বলছেন। আমরা বলছি যে আমরা নরমাল স্যালাইন দেবো এবং ইউভোলেমিয়া, এটা
হাইপার ভলিউমেও করব না, হাইপোভলিউমেও করব না। রাইট আইসিইউতে হলে তো এটা খুব ইজি, আমরা এই প্রেসার দেখে দেখে আমরা এটা মেনটেন করতে পারি। জি স্যার এরপর আমি জানতে চাইবো স্যার, একজন জিজ্ঞেস করেছিলেন যে এটা 2-3 জনই কোশ্চেন করেছে, যেমন ডক্টর নাদিমুল জানতে চেয়েছেন আমরা যে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ এখানে স্ট্যাটিনের কোনো রোল আছে কিনা। আমরা যেমন ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য দিয়ে থাকি স্যার, ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ হ্যাঁ, এটা অ্যানাদার গুড কোশ্চেন। আমরা কিন্তু বলে আসছি দেখেন যে লো কোলেস্টেরল হেমোরেজ করে, আবার দেখেন যে স্ট্যাটিন ইটসেলফ আপনার হেমোরেজের সাইজ বাড়ায়। সুতরাং ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজের বেলায় আমরা স্ট্যাটিন ইউজ করি না। জি স্যার, ইন্ট্রাসেরেব্রাল আমরা করব না। স্যার একজন জানতে চেয়েছিলেন, জি স্যার একজন জানতে চেয়েছেন যে স্যার আমরা ফিজিওথেরাপি কবে থেকে স্টার্ট করব, একটা স্ট্রোকের পেশেন্টকে যে অ্যাকুট অবস্থায় থাকে কতদিন পরে স্টার্ট করা উচিত? এটাও হেমোরেজের বেলায় একটু ইসকেমিক স্ট্রোক থেকে আলাদা। ইসকেমিক স্ট্রোকে আমরা খুবই তাড়াতাড়ি শুরু করতে পারি। হেমোরেজ স্ট্রোকের বেলায় আপনি বুঝতে পারছেন যে এটা অনেক পেশেন্টই কন্ডিশন প্রথম দিকে ভালো থাকে না। যদি পেশেন্টের হেমোডাইনামিক স্টেবল থাকে তাহলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর যেসব পেশেন্টের করা যায় না, আমরা সাধারণত এইসব পেশেন্টেরও একেবারে ফিজিওথেরাপি বন্ধ করি না, যেমন প্যাসিভ রেঞ্জ অফ মুভমেন্ট, তারপরে চেস্ট ফিজিওথেরাপি, চেঞ্জ অফ পোস্চার 2 আওয়ারলি, এগুলো অবশ্যই, এগুলো তো ফিজিওথেরাপির মধ্যেই পড়ে, এগুলো তো প্রথম দিন থেকে শুরু হবে। কিন্তু যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, পেশেন্ট আনকনশাস থাকে, তাকে তো আপনি কোনো অ্যাক্টিভ কোনো মেজার নিতে পারবেন না, এদের জন্য অপেক্ষা করতে হবে। রাইট স্যার। স্যার একটা কোশ্চেন ছিল যে এখানে আমাদের কাছে যেসব পেশেন্ট আসে অনেকের মধ্যে অনেকেই থাকেন হাইপারটেনসিভ পেশেন্ট, যারা আগে থেকে হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ সিঙ্গেল বা ডুয়েল হোক খাচ্ছেন। তো যারা এরকম অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মধ্যে আছেন, রেগুলার ওষুধই খাচ্ছেন, তাদের যদি ব্লাড প্রেশার যদি আমরা দেখি স্ট্রোকের পরবর্তী সময় মোর দেন 140 আছে, তখন আসলে আমাদের কি করা উচিত? আমরা কি ওই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটাই কি কন্টিনিউ করব, নাকি স্টপ করে দিব, নাকি অন্য কোনো ড্রাগে যাব স্যার? যদি যে লেভেলটা আপনি বললেন 140, জি স্যার, 140 হলে পরে আমরা আগে থেকে প্রিভিয়াসলি নোন হাইপারটেনশন এবং তার আগের যে ওষুধ চলতেছিল এটা কন্টিনিউ করতে পারি। এক্স্যাক্টলি স্যার। তাহলে যে অনগোয়িং মেডিকেশন আছে ওইটাই আমরা চেঞ্জ না করে ওইটাই কন্টিনিউ করব স্যার। স্যার আমাদের আরো কিছু কোশ্চেন আছে স্যার, এখানে কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু স্যার এখানে একটু বিরতি নিব। এখানে বলবো যে আমি আমাদের আজকে যে আমাদের এই সায়েন্টিফিক সেশন, এটা স্পন্সরশিপে আছে সার্বিয়ার বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এবং তার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আজিজুর রহমান সাহেব আছেন। আজিজ সাহেব আছেন? জি স্যার। জি স্যার। আজিজ সাহেব আপনি কিছু বলবেন নাকি? আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে সার্বিয়া যুক্ত আছে, আপনার পক্ষ থেকে এবং সার্বিয়ার পক্ষ থেকে কিছু বলবেন কিনা আমাদের উদ্দেশ্যে? জি স্যার, আমি জাস্ট একটা মিনিট সময় নেব স্যার আপনাদের কাছ থেকে। স্যার আসসালামু আলাইকুম, আমি এমডি আজিজুর রহমান, রিজিওনাল ম্যানেজার হিসেবে আছি সার্বিয়ার বাংলাদেশ অপারেশন সিলেট রিজিয়নে। স্যার আমি প্রথমে ক্ষমা নিচ্ছি, কারণ আজকের সেশনটা আসলে মূলত আমাদের একটা জুম আইডিতে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা আসলে সম্ভব হয়নি। তো স্যার এটার জন্য স্যার আবারও আমি সরি বলতেছি সার্বিয়ার পক্ষ থেকে। হ্যালো আজিজ সাহেব। জি শুনতে পাচ্ছেন স্যার আমাকে? হ্যাঁ বলেন। জি স্যার, আমি আসলে প্রথমে সরি বলে নিচ্ছি যে আজকে আসলে প্রোগ্রামটা আমাদের একটা জমা এডিটে হওয়ার কথা ছিল। জি আমরা শুনতে পেয়েছি, হ্যাঁ টেকনিক্যাল সমস্যা ছিল, আমরা ওভারকাম করে নিয়েছি। জি তারপর বলেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার, and I would like to thank you Professor Motir Rahman sir for a nice and elaborate presentation regarding controversies in the management of acute intracerebral hemorrhage. So in this topic, in these therapeutic areas, we have a drug that is Coversil Plus, that means perindopril and indapamide combination. Already sir mention করেছেন যে according to progress study stroke reduction rate for 3%. So we have to request to all of you to prescribe our research brand, original research brand Coversil Plus. Thank you sir.
জি, সার্ভে বাংলাদেশকে ধন্যবাদ। বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের এই যে সায়েন্টিফিক প্রোগ্রামগুলোতে আমাদের স্পন্সর হিসেবে থাকছে এবং তারা মেইনলি আমাদের যে সারা দেশ জুড়ে যে বিভিন্ন ডাক্তাররা এই কোভিড সিচুয়েশনে কাজ করছে তাদেরকে বিভিন্ন পিপিই এবং প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালস দিয়ে তারা আমাদেরকে এনকারেজ করছে এবং প্রোটেকশনে হেল্প করছে। সো আমি আশা করব যে সার্ভে বাংলাদেশও অন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানির মতন আমাদের ডাক্তারদেরকে এরকম সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আবার কোশ্চেন অ্যান্সার সেশনে ফিরে আসি। স্যার, নেক্সট কোশ্চেন। আমাদের স্যার ধরেন অনেক পেশেন্টের ক্ষেত্রে যে কোশ্চেন চলে আসে যে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাম এটা কম্বিনেশন নিয়ে, যেমন একজন কোশ্চেন করেছেন যে যদি একটা সিএবিজি করা পেশেন্ট যদি ডুয়াল অ্যান্টিপ্লেটেড পাচ্ছে মনে করেন ধরেন স্যার, তো এই পেশেন্ট যদি এখন হেমোরেজিক স্ট্রোক ডেভেলপ করে তাহলে তার ক্ষেত্রে এই ডুয়াল অ্যান্টিপ্লেটলেটটার কি এরপর আমরা কি করব স্যার? সিএবিজির পেশেন্ট ডুয়াল অ্যান্টিপ্লেটেড পাচ্ছে, হেমোরেজিক স্ট্রোক ডেভেলপ করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং প্র্যাকটিক্যাল কোশ্চেনটা থেকে আমি ধন্যবাদ জানাই। এটা তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন আমাদের দেশের জন্য একটু অসুবিধা এই ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এটা বন্ধ করা ছাড়া উপায় নাই। অন্যান্য দেশে একটা ব্রিজিং অ্যান্টিপ্লেটলেট পাওয়া যায়, তারা এটা ইউজ করে, আমরা এটা করতে পারবো না। আমাদের জন্য বন্ধ করতেই হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্ট স্টেবল হলেই আবার এটা শুরু করব। যদি হেমোরেজটা যদি বড় হয়, আমরা সাধারণত এটা বলে যে 4 উইকস বা 6 উইকস পরে শুরু করতে, কিন্তু ধরেন যে ইমার্জেন্সি সিচুয়েশন হলো, হেমোরেজিক স্ট্রোক হলো, আবার দেখা গেল সাথে এমআই, আবার একটা এমআই হয়ে গেল। জি স্যার, জি। হ্যাঁ, এটা তো ইমার্জেন্সি। এই ক্ষেত্রে আমরা এই টাইম পিরিয়ডটা 72 আওয়ার্স, একটু রিস্ক নিয়ে হলো 72 আওয়ার্স পরে এটা আবার শুরু করতে হবে, অ্যান্টিপ্লেটলেট শুরু করতে হবে। আদারওয়াইজ একটু আপনার 6 উইকস অপেক্ষা করুন। জি, তাহলে স্যার যদি আমাদের যদি অ্যাবসলিউট ইন্ডিকেশন সাচ এস অ্যাকিউট করোনারি সিনড্রোম যদি আবার ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিপ্লেটলেট দিতে হবে এবং আমরা 72 আওয়ার্স পরের থেকে এই অ্যান্টিপ্লেটলেট চালু করব। স্যার, এই ক্ষেত্রে কি আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন কি দিতে পারবো হেমোরেজিক স্ট্রোকের পেশেন্টকে? যদি এমআই হয় দিতে পারবেন, ওই কিন্তু ওই 72 আওয়ার্স পর। 72, জি। আশা করি যে ডক্টর কোশ্চেন করেছিলেন তিনি অ্যান্সারটা পেয়েছেন এবং সবাই এই ইম্পর্টেন্ট জিনিসটা জানতে পেরেছেন। স্যার, একই সাথে একটা কোশ্চেন আবার ছিল যে একটা হেমোরেজিক স্ট্রোকের পেশেন্টকে আমরা কয়দিন পরে অ্যাসপিরিন দিতে পারবো? তাহলে স্যার একই অ্যান্সারই দাঁড়াচ্ছে 4 to 6 উইকস পরে, যদি না কোনো আদার ইন্ডিকেশন থেকে থাকে স্যার। আদার যদি স্ট্রং ইন্ডিকেশন না থাকে, জি। এবং স্যার এটা আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা জিনিস স্যার আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে চাবো, যেমন একটা পেশেন্টের যদি হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে স্যার, ভবিষ্যতে তো তার তো হেমোরেজিক না হোক ইসিমিক স্ট্রোক হওয়ার তো স্যার থাকে, পসিবিলিটি থাকে একটা ডায়াবেটিক পেশেন্টের। তাহলে যে কোনো হেমোরেজিক স্ট্রোকের পেশেন্টের তার যদি এরকম রিস্ক ফ্যাক্টর থাকে তাকে তো আমরা অ্যাসপিরিন দিবই স্যার 6 উইকস পরে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছেন আপনি। এই ক্ষেত্রে যে শুধুমাত্র যদি মানে হাইপারটেনশন হয়, আদার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, এই পেশেন্টের কোনো অ্যাসপিরিনের ইন্ডিকেশন নাই। কিন্তু আপনি যে আমরা যে চার্ট ভাস টু স্কোর করি, সেই স্কোর যদি যেই স্কোর করে যদি দেখা যায় যে ইন্ডিকেশন আছে, সেই ক্ষেত্রে আপনার ওই 6 উইকস পরে অ্যাসপিরিন দিতে পারেন। শুধুমাত্র হাইপারটেনশন, কিন্তু আদার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, এই পেশেন্টের বেলায় লাইফ লং অ্যাসপিরিনের কোনো ইন্ডিকেশন নাই। জি স্যার। স্যার, ডক্টর নবেন্দু আমাদের কাছে আপনার কাছে জানতে চেয়েছেন যে হাইপারটেনসিভ ব্লিডিং এর ক্ষেত্রে স্যার অ্যানিরিজম ফর্মেশন হয় আপনি বলছিলেন স্যার, এই অ্যানিরিজমটা ফর্মেশন হতে কতদিন সময় লাগতে পারে একটা হাইপারটেনসিভ পেশেন্টের? এরকম কোন স্যার কিছু আছে কিনা, রেঞ্জ আছে কিনা, কোন দিক এরকম কোন একদম যে এরকম করে দিন তারিখ কোথাও কোনো বইতে আমি পাই নাই। নবেন্দু পাইছে কিনা, নবেন্দু তো আমার খুব ঘনিষ্ঠ, ও তো আবার খুব সিরিয়াস। আমার জানা মতে এরকম টাইম নেই, এটা লং টার্ম হাইপারটেনশন, এই কথাটাই লেখা। জি। আরেকটা জিনিস স্যার, অ্যানিরিজম ছাড়া ব্লিডিং হতে পারে কিনা এই ধরনের হাইপারটেনসিভ পেশেন্টদের? হাইপারটেনসিভ পেশেন্ট আপনি যে স্যার এরকম যে অ্যানিরিজম ফর্মেশন হয়, অ্যানিরিজম ফর্মেশন ছাড়াও হাইপারটেনসিভ পেশেন্টদের অন্য কোনো মেকানিজমের মাধ্যমে ব্লিডিং হতে পারে কিনা, ইন্ট্রাসেরেব্রাল ব্লিডিং হতে পারে? হ্যাঁ, একটা তো আমরা বলছি যে লাইপোহায়ানোসিস হয়ে তারপরে হলো যে ওই স্মল অ্যানিরিজম হয়। আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হলো যে ইন্টিমাল টিয়ার হয়েও হতে পারে। ইন্টিমাল টিয়ার হতে পারে স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, এরপরে নেক্সট একটা কোশ্চেনে জিজ্ঞেস করবো আমি স্যার, যে একজন জানতে চেয়েছেন যে আমরা যে সিটি স্ক্যান করি
সিটি স্ক্যানে ওল্ড হেমোরেজিক স্ট্রোক এবং ইসকিমিক স্ট্রোক এই দুটোকে কিভাবে ডিফারেন্সিয়েট করব সিটি স্ক্যানে? এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা এই ক্ষেত্রে মানুষ অনেক সময় দেখা যায় একটু ম্যাল ট্রিটমেন্টে পড়ে যায়। কারণ আপনার আমরা বলছি 15 দিন, অনেক সময় দেখা যায় 1 মাসও পরেও এই হেমোরেজ আর ইনফেকশন অনেক সময় দেখতে একই রকম দেখা যায়। এই কারণে সিটি স্ক্যানের যারা রিপোর্ট করেন ওরা তো লিখে দেবেন ইসকেমিক স্ট্রোক। সুতরাং যদি হিস্ট্রি ভালো করে না নেওয়া যায় তাহলে পেশেন্ট তো ভুল চিকিৎসা পড়ে যেতে পারে। তবে কিছু কিছু গাইডলাইন আছে, যে আমরা ওই যে বলে আসছি যে হেমোরেজের সাইট গুলো আপনি খেয়াল করলেন এই সাইটে কিনা, পেদাল ভেঙলে কিনা, থ্যালামাসে কিনা, ব্রেনস্টেমে কিনা বা লোবারে কিনা, এবং আর্টারিয়াল যে টেরিটরি গুলো আছে এই টেরিটরিতে সাধারণত এটা পড়ে না হেমোরেজ যেগুলো হয়, এটা একটা জিনিস। আর ওল্ডার হেমোরেজ গুলো দেখেন সাধারণত স্লিট লাইক, মনে হয় যেন একটা স্লিট, এটা ইনফেকশন হলে যেরকম ওয়েস্ট শেপের হয় এখানে সেরকম ওয়েস্ট শেপের না হয় স্লিট লাইক। এই কয়েকটা ফ্যাক্টর চিন্তা করলে পারে তাহলে আমরা ওল্ড হেমোরেজ না ওল্ড ইনফাক্ট এটা মোটামুটি আলাদা করতে পারি। রাইট স্যার। স্যার এই প্রসঙ্গে ডক্টর নাবিনা জানতে চেয়েছেন আমাদের কাছে, যদি আমরা একটা পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক অথবা ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ যদি আমরা সাসপেক্ট করে থাকি তাহলে কি আমাদের অ্যাট ফার্স্ট কি এমআরআই এর জন্য যাওয়া উচিত নাকি সিটি স্ক্যানের জন্য যাওয়া উচিত? আর যদি এমআরআই যদি যে আমরা প্রেফার করে থাকি তাহলে এমআরআই এর কোন ফিল্মটা? আপনি বেশ কয়েকটা ফিল্মের কথা বলেছেন, কোন ফিল্মটা উইদিন 3 ওয়ার্ডস? আচ্ছা, এটা কথাটা এটা ভালো কথা বলছে। আসলে এখন যে টেকনোলজি, এখন যে এমআরআই এর যে টেকনোলজি, তাতে সিটি স্ক্যান থেকে এমআরআই টেকনোলজি আর ইনফিরিয়র নাই। তবে যেখানে এমআরআই এর সুবিধা নাই সেখানে তো অ্যাবসলিউটলি সিটি স্ক্যান, কারণ সিটি স্ক্যানে আমরা বলছি অলমোস্ট 100% ক্ষেত্রে ইন্টারসেরেব্রাল হেমোরেজ ধরতে পারে, শুধুমাত্র ব্রেন স্টেম বা মাইক্রোবিলিড হলে একটু ডিফেক্ট নাও আসতে পারে, আদারওয়াইজ অলমোস্ট অল কেসে ইন্টারসেরেব্রাল হেমোরেজ আপনি 100% ক্ষেত্রে পাবেন। সুতরাং সিটি স্ক্যান ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তবে এমআরআই তে আমরা এটা করতে পারি যদি এমআরআই অ্যাটলিস্ট 1.5 টেসলা হয়, আদারওয়াইজ এটা মিস হতে পারে। এই ক্ষেত্রে হেমোরেজ বোঝা যেতে পারে, কিন্তু হেমোরেজ একটু এমআরআই তে সাধারণ ডাক্তারদের পক্ষে বা আমাদের বেলা অনেক সময় একটু কঠিন হয়ে যায় এটা কি হেমোরেজ না ইনফার্ক্ট, কারণ T1 এ একরকম, T2 তে একরকম, অ্যাকুটে একরকম, সাব অ্যাকুটে একরকম, লেট সাব অ্যাকুটে একরকম, ক্রনিকে আরেক রকম, এটা একটু কনফিউশনে পড়া যায়। তো সেই ক্ষেত্রে আমি সিটি স্ক্যানে অ্যাভয়েড করব, তবে যে এমআরআই রিড করতে পারে সে এমআরআই দিতে পারে, অসুবিধা নেই। আর এমআরএ কথাটা বলছেন, এটা অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। সিটিএ আর এমআরএ এই দুটার মধ্যে আসলে খুব একটা ডিফারেন্স নাই। সিটিএ তে কন্ট্রাস্ট ইউজ করা হয় রেনাল ফেলিয়ার পেশেন্টের জন্য একটু সমস্যা, এমআরএ তে আবার এই কন্ট্রাস্টটা সাধারণত কিডনিতে সমস্যা করে না। এমআরএ কন্ট্রাস্ট এমআরএ ইজ বেটার দেন সিটিএ ইন দ্যাট কেস, আদারওয়াইজ সিটিএ এমআরএ এর মধ্যে বেসিক্যালি খুব একটা ডিফারেন্স নাই। তো এটা ওই ক্ষেত্রেই আমরা বলি যে এমআরএ কখন করব। আমরা তো পরিষ্কার করে বলছি এমআরএ ওই পেশেন্টেই করব যে পেশেন্টকে সার্জারি করা যাবে, সার্জারির ইন্ডিকেশন আছে এবং সার্জারির জন্য ফিট, এই ক্ষেত্রে আমরা এমআরআই মানে সিটিতে আপনি দেখেই সাসপেক্ট করলেন যে এই পেশেন্টের সার্জারি লাগতে পারে, সেই ক্ষেত্রে করব। স্যার আরেকটা ব্যাপার মনে হয় আছে যে স্ট্রোকের পেশেন্টরা অনেক সময় স্যার রেস্টলেস থাকে, আমাদের সিটি স্ক্যান করতে তো সময় কম লাগে, এমআরআই তে তো বেশ অলমোস্ট 45 মিনিটের মতো সময় লেগে যায় স্যার, সবসময় আমরা পারিও না, আবার যেটা আপনি বললেন স্যার কস্টলি এবং সব জায়গায় অ্যাভেলেবলও না, এই ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা জিনিস, আবার আমি আরেকটা কোশ্চেনে চলে আসি স্যার, যে ইসকিমিক স্ট্রোকের যদি হেমোরেজিক ট্রান্সফরমেশন হয়, জি ইসকিমিক স্ট্রোকের, যেমন স্যার ইসকিমিক স্ট্রোকের কারণে একটা পেশেন্ট অ্যান্টিপ্লেটলেট পাচ্ছিল, ধরলাম অ্যাসপিরিন পাচ্ছিল, কিন্তু দেখা গেল যে তার হেমোরেজিক ট্রান্সফরমেশন হয়েছে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তো আমরা জানি যে অ্যাসপিরিন বন্ধ করে দিতে হবে, তাহলে আবার কবে থেকে স্টার্ট করব? এটা একজন জানতে চেয়েছেন, ডক্টর ইমদাদুর জানতে চেয়েছেন। আচ্ছা, এটা অ্যানাদার গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি আপনার এমবোলিক ইনফার্ক্ট যদি হয় তাহলে অলমোস্ট অল কেসে কিন্তু কিছু কিছু ব্লিড হয়,
তো মাইক্রোব্লিড হলে আমরা অত খুব একটা ভয় পাই না, কিন্তু ফ্র্যাঙ্ক হেমোরেজ এই ক্ষেত্রে ইট শুড বি ট্রিটেড লাইক ইন্টারসেরেব্রাল হেমোরেজ। এটা ইন্টারসেরেব্রাল হেমোরেজ হিসেবেই ট্রিটমেন্ট করতে হবে। রাইট আর যেহেতু এটা ইসকেমিক স্ট্রোক, সুতরাং ওই 6 উইকের পরে আবার অবশ্যই আপনার অ্যান্টিপ্লেটলেট শুরু করবো। 6 উইকস এর পরে স্টার্ট করতে হবে। স্যার আমরা যে পেশেন্ট গুলো পাই তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সিকেডি, এবং এই সিকেডি পেশেন্টরা স্যার ডায়ালাইসিসের সময় হেপারিন পেয়ে থাকে সাধারণত। তো এখন যদি একটা পেশেন্টের যদি ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ ডেভেলপ করে থাকে, তাহলে এই রোগীটা ডায়ালাইসিসের সময় হেপারিনের ব্যাপারটা কি হবে স্যার? ইউজ করা যাবে কি যাবে না জানতে চেয়েছেন ডক্টর রোজানা। এটা অ্যানাদার গুড কোশ্চেন। আমরা তো এই প্রবলেমে ইউজুয়ালি পড়ি প্র্যাকটিক্যাল প্রবলেম। তো এই ক্ষেত্রে আমাদের এখানে নেফ্রোলজিস্ট যারা আছেন তারা হেপারিন না দিয়ে এটা ডায়ালাইসিস করেন, উইদাউট হেপারিন। হেপারিন ফ্রি ডায়ালাইসিস স্যার। হেপারিন ফ্রি ডায়ালাইসিস। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে এবার একটা ক্লিনিক্যাল কোশ্চেনে চলে আসি, এটা আমার কাছে কোশ্চেনটা বেশ পছন্দ হয়েছে। যেমন একটা অ্যাকিউট স্ট্রোক সিনড্রোম, মানে একটা অ্যাকিউট স্ট্রোক এবং এনসেফালাইটিস এর মধ্যে আমরা ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশন দিয়ে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কোশ্চেন তাকে ধন্যবাদ দিই। অনেক সময় এটা কনফিউশনে লেগে যায় যে এটা কি স্ট্রোক নাকি এনকেফালাইটিস। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এনকেফালাইটিস এর আপনার একটা শুরুটা হলো এটা ইনসিডিয়াস, আর স্ট্রোকের শুরু হলো সাডেন। এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া এনকেফালাইটিসে একটা ফিভারের হিস্ট্রি থাকে সাধারণত, ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস থাকে, কনভালশন থাকে, আর একটা ফোকাল সাইন থাকে। তাহলে কয়েকটা জিনিস দেখেন, একটা ফিভার, একটা স্লো অনসেট, তারপরে কনভালশন, সাথে ফোকাল সাইন। ফোকাল সাইন অবশ্য স্ট্রোকও থাকতে পারে। এই জিনিসগুলো থাকলো। এরপরে হলো ইমেজিং। ইমেজিং এ আপনার ইসকেমিক স্ট্রোক আর এনকেফালাইটিস এটা আলাদা করা একেবারেই সহজ। এনকেফালাইটিস এর কিছু কিছু প্রেডিলেকশন সাইট আছে, যেমন আমরা দেশে যেটা মোস্ট কমন যেটা পাই হার্পিস সিমপ্লেক্স মানে এনকেফালাইটিস, এটা টেম্পোরাল লোব ইউজুয়ালি ইনভলভ করে। হ্যাঁ, আর অন্যান্য ক্ষেত্রেও এনকেফালাইটিস হলো কোনো ভাস্কুলার টেরিটরি মেনটেন করবে না। এটা দেখতে ইনফেকশনের মতো, কিন্তু কোনো ভাস্কুলার টেরিটরি মেনটেন করবে না, এবং সাধারণত এটা বাইলেটারালে পাবে। এই ক্ষেত্রে আমরা এটা কনসিডার করতে পারি এনকেফালাইটিস। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে ভাস্কুলার টেরিটরি মেনটেন করে নাই বাইলেটারাল স্ট্রোক, এটা মেবি ভেনাস স্ট্রোক, এটাও হতে পারে। এটাও একটু কনসিডারে আনতে হবে। রাইট স্যার। স্যার আমরা কোশ্চেন আনসার সেশনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে আসছি, কিন্তু এই শেষ করার আগে আমি স্যার দুইটা কোশ্চেন নিব স্যার। যে এই দুইটা কোশ্চেন আমি বলবো যে আমাদের যে বাংলাদেশের প্র্যাকটিক্যাল যে আমাদের যে ট্রিটমেন্ট যে আমাদের দিতে গিয়ে প্র্যাকটিক্যাল যে সমস্যাগুলোর মধ্যে ফেস করতে হয়, এই রিলেটেড দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। যেমন ব্লাড প্রেশার কমানোর জন্য স্যার আপনি কিছু ড্রাগের কথা বলেছেন, যেমন বই পুস্তকে যেরকম বলা আছে ল্যাবেটেলল, তারপর হাইড্রালেজিন, এগুলো উল্লেখ করেছেন। কিন্তু অনেক জায়গাতে এই ধরনের ড্রাগগুলো পাওয়া যায় না। আমরা আগে একটা জিনিস দেখতাম স্যার, নিফি ক্যাপ জেল বা নিফিডিপিনের জেল ইউজ করা হয়তো জিহ্বার নিচে। এটা কি স্যার আসলে কি ব্লাড প্রেশার সাডেন কমানোর ক্ষেত্রে কি উচিত কিনা? আপনার স্যার এই ক্ষেত্রে সাজেশন কি স্যার? এটা একটা স্ট্রংলি কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ স্ট্রোক। এটা আমরাও দেখছি, আপনিও দেখছেন। আমরা তো আরো অনেক আগে থেকে তো বয়স হয়ে গেছে, নিফিক্যাপ জেল একসময় খুব ব্যবহার হইতো, যেহেতু কোনো মেডিসিন ছিল না। এটা এত ডেঞ্জারাস একটা ওষুধ, সাডেনলি ব্লাড প্রেশার এত ফল করে ফেলে যে এখান থেকে পেশেন্টকে আপনি আর তুলতে পারবেন না। আমি অনেক পেশেন্টকে জাস্ট এই নিফিক্যাপ ড্রপ ইউজ করার কারণে মারা যেতে দেখছি। সুতরাং আমি এটা কোনোভাবেই অ্যাডভোকেট করবো না নিফিক্যাপটা ইউজ করার জন্য। আপনি যতই বলেন যে আমি 1 ফোঁটা আধা ফোঁটা করে দিয়ে যে কন্ট্রোল করবো, কিন্তু এটা কোনোভাবেই আপনি আপনার ইচ্ছা মতো পারবেন না। তবে ল্যাবেটালল তো বাংলাদেশে ওয়াইডলি অ্যাভেলেবল, ল্যাবেটাললটাই বেস্ট। হাইড্রালাজিনও পাওয়া যায়, কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় না। স্যার আর কিছু
আর কিছু যদি না পাওয়া যায় স্যার, যদি মুখে খাওয়ানো সম্ভব হয় বা এনজি করাও যে সিম্পল যে অ্যামলোডিপিন, আমরা কি সেটা খাওয়াতে পারি স্যার? জি, অবশ্যই। যদি কোনো অবশ্যই। আর্গুমেন্ট না পাওয়া যায়, অ্যামলোডিপিন বা ওই লিসিনোপ্রিল এগুলো ইউজ করা যাবে। স্যার এই রিলেটেড আমার নিজের একটা ব্যক্তিগত কোশ্চেন, আমি জুনিয়রদের উদ্দেশ্যে আপনি ক্লিয়ার করে দিবেন আশা করি স্যার। আমরা অনেকের সময় ব্লাড প্রেশার বেশি থাকলে আমরা ইনজেকশন ল্যাসিক্স 2 এম্পল 3 এম্পল আইভি স্ট্যাট দিই। এটা কি কতটুকু যৌক্তিক স্যার, ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে ল্যাসিক্স দেওয়াটা স্যার? শুধুমাত্র ব্লাড প্রেশার কমানোর উদ্দেশ্যে আর কি স্যার? জি, এটা ল্যাসিক্স তো এইভাবে দেওয়া আসলে উচিত না, কিন্তু যার হাতে কিছুই নাই সে যদি ল্যাসিক্স ইউজ করে আমরা না করি না। আচ্ছা, আইডিয়ালি উচিত না, কিন্তু যদি যে ক্ষেত্রে কোনো অন্য কোনো উপায় নেই দেখা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা ব্যবহার করতে পারি স্যার। স্যার আমার জি জি স্যার। স্যার লাস্ট কোশ্চেন, একটা পেশেন্ট ধরেন স্ট্রোকের ফিচার নিয়ে আসলো স্যার, ধরেন উপজেলা লেভেলে বা কোনো একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বা হিল ট্র্যাক্সে আসলো, যেখানে স্যার কোনো সিটি স্ক্যান এমআরআই কোনো কিছু করার সুযোগ নাই স্যার, তখন এই পেশেন্টটাকে ক্লিনিক্যালি স্যার হেমোরেজিক বা ইসকেমিক স্ট্রোকের মধ্যে কিভাবে আলাদা করা যায়, কি অ্যাপ্রোচ নেওয়া উচিত, এবং স্যার মানে অ্যান্টিপ্লেটেড ড্রাগ দিবে কি দিবে না স্যার, এটা দিয়ে আপনি যদি আজকে এই মূল্যবান সাজেশনটা দিয়ে যদি শেষ করেন স্যার আজকে। জি, আর এটাও একটা খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন করছেন। এরকম রিমোট এরিয়াতে যেখানে কোনো সুবিধা নাই সেই ক্ষেত্রে সে কি করবে? ক্লিনিক্যাল জাজমেন্ট। জি, আমরা আগের যে ইসকেমিক স্ট্রোক যে আলোচনা করছিলাম, সেখানে জেনারেল ম্যানেজমেন্টের একটা বড় অংশ ছিল, আর ছিল স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট যেহেতু এই রিমোট এরিয়ায় সম্ভব না, তারা শুধু জেনারেল ম্যানেজমেন্ট করবে, আর অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল এটা কোনোটাই দিবে না। কারণ যেহেতু আমাদের দেশে প্রায় 20% হলো ইন্টারস্টেবল হেমোরেজ, আর ইসকেমিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক যত আপনি ক্লিনিক্যালি যত কথা বলেন, কোনো মানে ক্লিনিক্যাল গাইডলাইনই এটা একেবারে সঠিকভাবে প্রেডিক্ট করতে পারে না এটা ইসকেমিক না হেমোরেজ। আগে আমাদের অনেকগুলো স্কোর ছিল, যেহেতু সিটি স্ক্যান এসে গেছে এই স্কোর গুলো আমরা ইউজ করি না। ঢাকা স্কোর, নেপাল স্কোর, সিনসিনাটি, আরো অনেক স্কোর ছিল, তারা এই হেমোরেজ আর ইনফ্যাক্ট আলাদা করার জন্য সবগুলো স্কোরে দেখা যাচ্ছে যে রেজাল্ট 50-50, মানে 50% ঠিক হয়, 50% ভুল হয়। সুতরাং স্কোর গুলোর আসলে কোনো ভ্যালুই নাই। যদিও যে সিভিয়ার হেডেক, হাইপারটেনশন, ভমিটিং, ইমিডিয়েট লস অফ কনসাসনেস এগুলো থাকলে আমরা ইন্টারস্টেবল হেমোরেজ কনসিডার করি, কিন্তু অনেক ইসকেমিক স্ট্রোকও এইভাবে প্রেজেন্ট করতে পারে। সুতরাং তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আপনারা শুধু জেনারেল ম্যানেজমেন্ট অফ দা স্ট্রোক করবেন, কোনো স্পেসিফিক ম্যানেজমেন্টে যাওয়ার দরকার নাই, অ্যাসপিরিনও বা ক্লোপিডোগ্রেল ইউজ করবেন না। রাইট স্যার। স্যার আরেকটা কোশ্চেন এসে আমাদের কাছে পৌঁছেছে স্যার, যে অ্যাডাম স্যার, যেটা অ্যাকুট ডিমাইলেটিং এনসেফালোমায়োপ্যাথি, যেটা স্যার এটার সাথে স্ট্রোকের ডিফারেন্সিয়েট এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি পার্থক্য হবে স্যার, এটা একজন জানতে চেয়েছেন স্যার। একটা গুড কোশ্চেন। অ্যাডামও অনেক সময় আসে। অ্যাডামটা সাধারণত আমাদের দেশে এটা হলো ইয়াং পারসন, যদি অ্যাডাল্টে হয়, অ্যাডাল্টে এটা আনকমন। আর স্ট্রোক তো অ্যাকচুয়ালি ডিজিজ অফ দ্য ওল্ডার পারসন, এটা একটা বড় ইম্পর্টেন্ট কথা। আর অ্যাডেম আপনি নামেই বলতেছেন, এটা হলো হোয়াইট ম্যাটার ডিজিজ, সুতরাং এটা আপনার ওই গ্রে ম্যাটার বা কর্টেক্স ইনভলভ করে না। জি স্যার। আর ট্রিটমেন্টের মধ্যে একটা বড় ডিফারেন্স আছে, সেটা হলো স্ট্রোকের ট্রিটমেন্ট তো আমরা হেমোরেজ ইনফ্যাক্ট আলাদা করে বলেই ফেলছি। অ্যাডেমের ট্রিটমেন্টে সাধারণত হলো মিথাইল প্রেডনিসোলোন অথবা আইভিআইজি, এই দুইটা আছে ট্রিটমেন্ট করা। মিথাইল প্রেডনিসোলোন বা আইভিআইজি স্যার। স্যার আরেকজন জানতে চেয়েছেন স্যার, আমরা যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ যে দেইছে স্ট্রোকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ধরলাম স্যার কনভালশন ছিল স্যার, যদি আমরা স্টার্ট করি তাকে কি এটাকে আমরা লাইফ লং চালাবো কিনা স্যার, একবার স্টার্ট করলে স্যার স্ট্রোকের কারণে? জি, অ্যানাদার গুড কোশ্চেন, যে আমরা অ্যান্টি কনভালসেন্ট স্টার্ট করে ফেলছি, তার ইন্ডিকেশন আছে, স্টার্ট করছি, ঠিক আছে, কতদিন চালাবো? এটা লাইফ লং না, এটা হলো 6 মান্থ, কেউ বলে 3 মান্থ, যেহেতু একটু মানে ইয়া আছে, কন্ট্রোভার্সি আছে, 3 মাসও দেওয়া যায়, 6 মাসও দেওয়া যায়, দেব। তবে পরে যদি এই 6 মান্থ বা 3 মান্থ যেটাই দেন, এর পরেও আবার কনভালশন হলো এবং আপনি সেই সিটির সাথে বা এমআরআই এর সাথে যদি মিলায় দেখলেন যে এটা স্ট্রোকের কারণে, তাহলে ধরে নেবেন যে
এই ধরেন যে মনে করেন যে আপনার স্ট্রোক হয়েছে কর্টেক্সে, তাহলে এখান থেকে তো স্ট্রোক হতেও পারে, কি বলে সিজার হতেও পারে। সুতরাং ওই ক্ষেত্রে যদি গ্লায়োসিস থাকে তাহলে ধরে নেন ওইটাই, তাহলে এই ক্ষেত্রে তো এটা লাইফ লং হয়ে যাবে। লাইফ লং সেকেন্ডারি কজ থাকলে লাইফ লং এ চালাতে হবে আমাদের, রাইট স্যার। স্যার আমরা আরো কিছু কোশ্চেন স্যার হাতে পেয়েছি স্যার। এখন ডক্টর সাইদুর রহমান স্যার জানতে চেয়েছেন যে ল্যাকুনার ইনফ্রাক্ট হলে তাকে কি আমরা ইসকেমিক স্ট্রোকের মতো করে ট্রিটমেন্ট করবো কিনা স্যার? দুইটা কোশ্চেন আছে তার। প্রথম কোশ্চেনটা, ল্যাকুনার ইনফ্রাক্ট কি ইসকেমিক স্ট্রোকের মতো ম্যানেজমেন্ট হবে কিনা? যে ল্যাকুনার ইনফ্যাক্ট তো ইসকেমিক স্ট্রোকই, শুধু সাইজটা ছোট 3 to 15 মিলিমিটার। তো ইসকেমিক স্ট্রোকের মতোই ম্যানেজমেন্ট, তবে চীনে একটা ট্রায়াল হয়েছে, এটাকে বলা হয় ট্রান্স ট্রায়াল। তারা এই ল্যাকুনার স্ট্রোকের বেলায় ডাবল অ্যান্টিপ্লেটলেট দিয়ে 1 মাস, প্রথম 1 মাস ডাবল অ্যান্টিপ্লেটলেট দিয়ে ট্রিটমেন্ট করতে, ট্রান্স ট্রায়াল। এটা পরে দেখা যাচ্ছে যে আমাদের ওই যে স্ট্রোকের যে গাইডলাইন যে আসছে তারাও এটা অ্যাকসেপ্ট করে ফেলছেন, এবং ওরা এটা 1 মাস না রেখে 3 উইকস। তাহলে ল্যাকুনার স্ট্রোক যদি হয় তাহলে 3 উইকস ডাবল অ্যান্টিপ্লেটলেট, তারপর সিঙ্গেলে চলে যাবো আমরা, রাইট স্যার। এখানে ইসকেমিক স্ট্রোক রিলেটেড আরেকটা কোশ্চেন ছিল, যেটা একটা কমন একটা জিনিস ডক্টর আফসানা লিজা জানতে চেয়েছেন যে ইসকেমিক স্ট্রোক যদি স্যার বড় সাইজের হোক, যে আমরা অনেক সময় দেখি যে বেশ লার্জ বড় ইনফার্ক্ট থাকে স্যার, বা এমসি ইনফার্ক্ট থাকে, সেক্ষেত্রে কি আমাদের কি সাথে সাথে অ্যান্টিপ্লেটলেট স্টার্ট করা উচিত নাকি কিছুদিন সময় নেওয়া উচিত, বা এখানেও কি লো মলিকুলার ওয়েট হেপারিন বা কোনো কিছু কি রোল আছে কিনা স্যার? অ্যাকচুয়াল প্রোটোকলটা কি স্যার? না, ইসকেমিক স্ট্রোকের বেলায় আপনার আমাদের মানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্টের কোনো রোল নাই, এক্সেপ্ট প্রিকসিশন আমরা বলবো। তবে অ্যান্টিপ্লেটলেট শুরু করতে আপনার সমস্যা নেই, আমরা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট শুরু করব। যদি যদি মানে লো মলিকুলার ওয়েট হেপারিন আপনি কখন দিবেন? আপনি ধরলেন যে এটা কার্ডিও এম্বোলিক স্ট্রোক, অ্যাজ ফর এক্সাম্পল অ্যাক্টিভ ফিব্রিলেশনের পরে স্ট্রোক, সেই ক্ষেত্রে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট একটা রোল আছে। তো তবুও আমাদের গাইডলাইনে বলে প্রথম 2 উইকস আপনি অ্যাসপিরিন দিয়ে চিকিৎসা করবেন, এরপরে ওয়ারফারিনে যাবেন। আচ্ছা স্যার, তো শুধুমাত্র থ্রম্বোটিক স্ট্রোক হলে সেক্ষেত্রে আমরা লো মলিকুলার ওয়েটের কথা ভাববো। আর স্যার যেটা কোশ্চেন ছিল যে যদি লার্জ ইনফার্ক্টও হয়, সাপোজ এমসি ইনফার্ক্ট যদি হয় স্যার, সেক্ষেত্রে আমরা সাথে সাথে অ্যাসপিরিন স্টার্ট করবো স্যার? অ্যাসপিরিন স্টার্ট করব, তবে এটার ওই ইন্ট্রাক্রানিয়াল প্রেসারটা মনিটর করব, মনিটরটা করতে হবে, রাইট স্যার। স্যার ডক্টর সাইদের আরেকটা কোশ্চেন ছিল যে হেমাটোলজিক স্ট্রোকের জন্য কি তার লাইফ লং স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া থেকে বিরক্ত থাকতে হবে কিনা? আমরা জানি স্যার যে স্ট্রেপ্টোকাইনেজের একটা কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, তাহলে কি উনি কি জীবনে আর কখনো নিতে পারবেন না, এরকম কিনা ব্যাপারটা স্যার? না, 3 মাস একটা হেমোরেজিক স্ট্রোক হওয়ার 3 মাস পর্যন্ত তার স্ট্রেপ্টোকাইনেজ কন্ট্রা ইন্ডিকেটেড। ওকে, আমি আশা করি ডক্টর সাইদ অ্যান্সারটা পেয়ে গেছেন। স্যার আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন ডক্টর মুজাহিদুল ইসলাম যে মেকানিক্যাল প্রস্থেটিক হার্ট ভালভ রিলেটেড এর ক্ষেত্রে ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজের ট্রিটমেন্ট প্রোটোকল কি হবে? সাধারণত তো তারা ওয়ারফারিন পেয়ে থাকে। জি, এটা ধরে নেব যে এটা ওয়ারফারিন রিলেটেড কোশ্চেন। জি, সেই ক্ষেত্রে আমরা তো বলছি যে আমরা প্রোটামিন দিয়ে এটা করব। যদি আমরা এটা তো পাই না, আমরা ওয়ারফারিনটা প্রথমে বন্ধ করব, বন্ধ করার পরে আমরা ইন্ট্রাভেনাস ভিটামিন কে দিব। ইন্ট্রাভেনাস ভিটামিন কে, জি স্যার, রাইট স্যার। স্যার আমার কাছে কোশ্চেন এখন পর্যন্ত যা এসেছিল মোটামুটি আমরা কভার করে নিয়ে আসছি স্যার, আপাতত এখন পর্যন্ত আর কোনো কোশ্চেন নেই স্যার। সো আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। আমি স্যার আজকে আপনি যেভাবে স্যার সুন্দর করে সহজ ভাষায় সবগুলা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিলেন এবং প্রত্যেকে যা যা স্যার কোশ্চেন ছিল সেগুলো আপনি সাবলীলভাবে অ্যান্সার দিলেন, আশা করি যারা শুনছেন প্রোগ্রামটা উপভোগ করছেন সবাই এখান থেকে বেনিফিটেড হবেন। স্যার শেষ করার আগে আপনার যদি স্যার কোনো কিছু বলার থাকে স্টুডেন্ট এবং আপনার যে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলে স্যার আমরা এখান থেকে বিদায় নিব। স্যার আমি একটা আবেদন আমার এই ছাত্রদের বা আমার যারা লেকচার শুনছেন তাদের জন্য একটা আবেদন, যে স্ট্রোক চিকিৎসার জন্য আমাদের দেশে এখনো ভালো সেন্টার গড়ে ওঠে নাই। ঢাকায় কিছু আছে, এছাড়া ঢাকার বাইরে নাই বললেই চলে। তো এটা এমন কঠিন কোনো কাজ না, সবাই যদি একটু ডিভোটেড হন, আমি আগেও আবেদনটা করছিলাম, আমার ইচ্ছা যে আপনারা সবাই মিলে অ্যাটলিস্ট প্রতিটা
প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে স্ট্রোক ইউনিট তৈরি করবেন, যেখানে স্ট্রোক ইউনিট তৈরি করলে দেখা যাচ্ছে শুধুমাত্র স্ট্রোক ইউনিটেই যদি ট্রিটমেন্ট করা যায়, এমন যদি বেশি কিছু নাও করতে পারেন, তাহলেও তাদের দেখা যাচ্ছে যে ডেথ এন্ড ডিপেন্ডেন্সি 1 বছরে সাধারণ ওয়ার্ড থেকে অনেক কম। সুতরাং স্ট্রোক ইউনিট যদি আপনারা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে স্ট্রোক ইউনিট চালু করেন, এটা আমার আপনাদের প্রতি আবেদন। আপনারা একটু যদি ডিভোটেড হন, এটা কঠিন কোনো কাজ না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি একটা করে স্ট্রোক ইউনিট চালু করা যায়, তাহলে আমাদের দেশে স্ট্রোকের ইনসিডেন্স কিন্তু অনেক বেশি। তাহলেই গোটা দেশে স্ট্রোক চিকিৎসার একটা ব্যাপক পরিবর্তন আসবে। এটা আপনারা যদি আগায় আসেন, এটা মেডিসিন কনসালটেন্ট থাকলেই হবে, নিউরোলজিস্ট থাকারও প্রয়োজন নাই। স্ট্রোক চিকিৎসা এমন জটিল কিছু না। আমরা 2টা প্রেজেন্টেশন আপনারা শুনছেন, বিডি ফিজিশিয়ানের লাইভে আরো আছেও, আপনারা আবার দেখতেও জি পাবেন। স্যার। সুতরাং এই আবেদনটা আপনাদের কাছে থাকলো যে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে স্ট্রোক ইউনিট আপনারা গড়ে তুলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার যে আবেদন যে সবার কাছে আপনি তুলে ধরেছেন। আমরা আশা করব যে আমাদের জুনিয়র ডাক্তাররা আছেন যে স্ট্রোকের চিকিৎসা এভাবে স্যারের যে পরামর্শগুলো আছে কাজে লাগিয়ে আমরা আমাদের যে রোগীদের সেবায় আমরা এগিয়ে আসতে পারবো আর কি। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সার্বিয়া বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রাম স্পন্সর করার জন্য। আমি বিডি ফিজিশিয়ানস এর গ্রুপকে এবং যে ইসিসি স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট অফ আদার হার্ট রিলেটেড ডিজিজেস যে গ্রুপ আছে, এই দুটি গ্রুপকে এরকম সুন্দর সুন্দর কিছু একাডেমিক সেশন উপহার দিয়ে যে জুনিয়র যে ডাক্তার এবং স্টুডেন্টরা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদের যে এই ধরনের একাডেমিক অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করার যে সুযোগ দেওয়া সেটা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, এটা জানিয়ে আমি সবার কাছ থেকে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।